সালাম, নমস্কার, গুড ইভিনিং। WBMDFC আয়োজিত কেরিয়ার পথ নির্দেশ ধারাবাহিক অনলাইন আলোচনা চক্রের ৮৬তম পর্বে আপনাদের স্বাগত। করোনার প্রথম ঢেউ থেকে কেরিয়ারের নানান বিষয় নিয়ে ৮৫টি পর্ব জুড়ে নানান গুরুত্বপূর্ণ বিষয় এই প্ল্যাটফর্মে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলিং অ্যাজ এ কেরিয়ার এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এক গুচ্ছ বিশেষজ্ঞ আছেন এবং আপনারা যারা শুনছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষায় উৎসাহ দেওয়া ছাড়া কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছে। 2019 সালে কেরিয়ার কাউন্সিলিং এর উপরে বিস্তারিত একটি বই প্রকাশিত হয় এবং এই বই সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ভীষণভাবে কাজে লেগেছে তা আমরা জানতে পারি। এই হাত বইকে কেন্দ্র করে যখন জেলায় প্রচার ও কিছু পড়ুয়াদের সঙ্গে দীর্ঘকালীন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তখন অতিমারির ক্রান্তিকাল আমাদের জীবনের নানা দিক বিপর্যস্ত করে। এখন আমরা খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরেছি। আমরা করোনা মহামারীর সময় আমরা দেখেছিলাম যে পড়াশোনার স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয় 2020 মার্চ মাস থেকে। ছাত্রছাত্রীদের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য উদ্যোগী প্রার্থীদের অনেকেই গৃহবন্দী পড়েন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে এমনকি সহপাঠীদের সঙ্গে দেখা করা বা গ্রুপে পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায়। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও কিন্তু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। ঘরে দীর্ঘ সময় অতিবাহিত করতে করতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। নানা রকম ভাবে সাইকোলজিক্যাল ইস্যু ওঠে। এই মানসিক ক্লান্তি, মানসিক বিষাদের কারণে অনেকে পড়াশোনা থেকে খানিকটা বিমুখ হয়ে যায়। তাদের এই অফুরন্ত সময়কে যাতে কেরিয়ার গড়ার অর্থাৎ জীবন গড়ার কাজে ব্যয় করতে পারে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কেরিয়ার পথ নির্দেশ শীর্ষক এই অনলাইন আলোচনা কর্মসূচির সূচনা করেন। আমরা প্রথমের দিকে সরকারি চাকরি নিয়ে নানান সরকারি চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনের পর দিন এগুলো নিয়ে আলোচনা করেছি। তাদের সাফল্যের চাবিকাঠি কিরকম ভাবে এগোতে হয় এইগুলো নিয়ে আলোচনা করেছি। জুম ছাড়াও এই প্রোগ্রাম যেহেতু ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই WBMDFCর অফিসিয়াল চ্যানেলে থাকে, লাইভ প্রোগ্রামের পাশাপাশি কিন্তু নিয়মিতভাবে এই প্রোগ্রাম দেখছেন ছাত্রছাত্রীরা এবং এই বিষয়গুলো নিয়ে তারা কেরিয়ারের একটা সিরিয়াস চিন্তা ভাবনা করছেন। এবং এই প্রোগ্রামের সবচেয়ে ভালো দিক যে আকর্ষণীয় দিক হলো যে বিশেষজ্ঞ ও সফল পরীক্ষার্থীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ। জুমে প্রশ্ন করতে পারেন, ইউটিউবে প্রশ্ন করতে পারেন, ফেসবুকে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নগুলো আমরা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের কাছে তুলে দিই। আমরা আজকের যে বিষয় নিয়ে করব যে সাইকোলজিক্যাল কাউন্সিলর এর প্রয়োজনীয়তা বিশেষ করে প্যান্ডেমিকের পরে কিন্তু প্রবলভাবে বেড়েছে। আমরা কিরকম ভাবে এই অতিমারির কালে আমাদের মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যের অবস্থা কিরকম ভাবে তার একটা অবনতি হয়েছিল এই নিয়ে আমরা কিন্তু একটা 50তম এপিসোডে এই নিয়ে আলোচনা করেছিলাম। সেখানেও কিন্তু অসংখ্য ছেলে মেয়ে যোগ দিয়েছিল এবং তাদের নানা রকমের আলোচনা করেছিল। কিন্তু আজকে এই সাইকোলজিক্যাল কাউন্সিলর বা মেন্টাল হেলথ এক্সপার্ট হতে গেলে কি ধরনের প্রস্তুতি নিতে হয় এবং এইটা যে একটা কেরিয়ারের বড় সুযোগ, এই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আছেন অনেক 4 জন বিশেষজ্ঞ। তার মধ্যে আছেন আমাদের খুব কাছের মানুষ আবিদ হোসেন মহাশয়, ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশন। ডক্টর সুজাতা রয় চৌধুরী জয়েন করবেন, কনসালটেন্ট সাইকোলজিস্ট এন্ড ওয়েলবিং স্পেশালিস্ট। তারপরে কুন্ডু সাইকোলজিক্যাল কাউন্সিলর, ওয়েলবিং কনসালটেন্ট, ইউনিসেফের সঙ্গে কাজ করে। বন্দিতা দাস প্রফেসর, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, টিস মুম্বাই কাজ করেন, আসাম থেকে সরাসরি যোগদান করবে। কিন্তু আমাদের প্রতিবারে আলোচনা শুরুর আগে আমরা যেমন ভাবে শুরু করি, আমাদের সঙ্গে আছেন WBMDFCর এমডি মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়। আমি অনুরোধ করব মৃগাঙ্ক বাবুকে আজকের অনুষ্ঠানকে সূচনা করার জন্য। থ্যাংক ইউ সাব্বির, এন্ড থ্যাংক ইউ টু আওয়ার এক্সপার্টস এন্ড যারা প্রেজেন্ট আছেন প্রত্যেককেই ধন্যবাদ দিচ্ছি অন বিহাফ অফ WBMDFC। আপনারা শুনলেন যে আমরা কেন এই ধারাবাহিকভাবে কেরিয়ার কাউন্সিলিং এর প্রোগ্রাম করছি। ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপুল, শুধুমাত্র স্টুডেন্টদের নয়, স্টুডেন্ট ছাড়াও দ্য পেরেন্টস অ্যান্ড জেনারেল পিপুলদের জন্য কেন এটা বেশি জরুরি আছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর পয়েন্ট আগে উঠে এসছে। তো এই বিষয়ে যেটা আমরা বলতে চাইছি যে এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং কিন্তু ইদানিং কালে এর প্রবণতা কিন্তু বাড়ছে। কারণ আপনারা সবাই জানেন যেহেতু আমাদের এই অতিমারির পরে কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু একটা অস্থিরতা কিন্তু শুরু হয়েছে, সেই অস্থিরতা কিন্তু সর্বত্র।
সে ওয়ার্ক প্লেসে হতে পারে, কিংবা ফ্যামিলিতে হতে পারে, কিংবা তার হচ্ছে মানে বিভিন্ন রকম সময় কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে। আমাদের হচ্ছে যেমন পিপল ফ্রম একদম চাইল্ডহুড থেকে আরম্ভ করে একদম ওভারেজ যারা আছেন, মানে এজেড পার্সন আছে, তারা কিন্তু বিভিন্ন ইস্যুস কিন্তু সাইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সে বিভিন্ন কারণে হতে পারে, যেটা বললাম। সে এইটা কিন্তু যেহেতু ওয়ার্ল্ড হচ্ছে এখন বর্তমানে কিন্তু খুব ফাস্টার এবং খুব বিজি হয়ে পড়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু বিজি হয়ে পড়েছি, যার ফলে কিন্তু আমাদের অনেক বেশি স্ট্রেস আমরা আগের তুলনায় আমাদেরকে নিতে হচ্ছে, এবং যার ফলে হচ্ছে লাইফটা এখন খুবই মানে খুবই মানে কি ইস্যু আমাদের সামনে চলে আসছে, যার ফলে সাইকোলজিক্যাল কাউন্সিলিং কিন্তু খুবই দরকার। যেটা আমরা জেনে এসেছি যে রেজিস্টার্ড সাইকোলজিস্ট যারা থাকেন তারাই জেনারেলি করে থাকেন। এছাড়াও কিন্তু রেজিস্টার্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও কিন্তু এই বিষয়ে কিন্তু তারাই কাজ করছেন। এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি কেন এটা প্রয়োজনীয়তা আজকে আমাদের প্রোগ্রামটা। কারণ এখানে প্রচুর সে মানে কম বয়সী ছেলে থেকে আরম্ভ করে এজেড ছেলেমেয়েরা কিন্তু এটা মানে ভুক্তভোগী, যার ফলে এর কিন্তু আগামী দিনে এর প্রবণতা কিন্তু বাড়ছে, এবং যার ফলে এই এই স্ট্রিমে কিন্তু প্রচুর কিন্তু আমাদের ডিমান্ড বাড়ছে, যার ফলে এখানে কিন্তু বিরাট স্কোপ রয়ে গেছে। কারণ সারা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু এর ডিমান্ড কিন্তু বাড়ছে। এর ফলে কিন্তু মানুষ হচ্ছে, এদের দ্বারা কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, যার ফলে আমরা আমাদের লাইফটাকে, এদের কাউন্সিলিং এর পরে কিন্তু আমাদের লাইফটাকে অনেক বেটার আমরা লিড করতে পারছি, এবং আমাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স আমাদের যে আছে, ইমোশনস, অনেক বেটার ভাবে আমরা এটাকে নিতে পারছি। তো আজকে আমরা আমি কিছু বলার খুব বেশি নেই আমার এখানে। সাইকোলজিক্যাল যে কাউন্সিলিং এ যেটা আমাদের এক্সপার্টসরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা শুনতে চাইছি আজকে যে কিভাবে আমরা মানুষকে আরো বেশি হেল্প করতে পারি, যাতে কিনা মানুষ সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে যাদের জীবনযাপন করতে পারে, এবং আগামী দিনে তার লাইফটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ আমাদের এক্সপার্টস। আর আমাদের এই কাজটার জন্য কিন্তু সবসময় আমাদের সর্বতভাবে সহায়তা করছে আমাদের দপ্তরের সেক্রেটারি মোহাম্মদ গুলাম আলী আনসারি। তিনি কিন্তু সবসময় কিন্তু বিভিন্ন টপিকস এর উপরে কিন্তু ডিসকাশন করতে বলছেন, যাতে মানুষ আরো বেটার হচ্ছে আমাদের কাছ থেকে আরো মানে অ্যাডভাইস এবং সাজেশন পেতে পারে থ্রু এক্সপার্টস। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে। একেবারেই ঠিক বলেছেন যে মানসিক স্বাস্থ্যের অবস্থা নানান কারণে, অতিমারি ছাড়াও নানান কারণে আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থতা দরকার, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করছি, এবং এটা একটা কেরিয়ারের সুযোগ হতে পারে। এইটা কিন্তু আমাদের নানান গবেষণাতে দেখা যাচ্ছে, এবং যেহেতু এই প্রোগ্রাম ইউটিউবে এবং ফেসবুকে থাকে সরাসরি, যেমন দেখা যায় পরবর্তীকালেও কিন্তু অনেকে দেখে এটাকে কেরিয়ারের একটা সুযোগ হিসেবে গড়ে তুলতে পারে। একদিকে চাকরির যেমন সুযোগ আছে, অন্যদিকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করারও সুযোগ আছে। নিজেরা এটাকে পেশা হিসেবে দেখতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একজন কাউন্সিলর থাকছে। আ এ এ বা সেটা প্রাইমারি সেকশন হোক, হায়ার সেকেন্ডারি এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা কাউন্সিলরের একটা প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। সেইজন্য এই পেশাটাকে নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনার একটা প্রয়োজনীয়তা আছে। আমি আ ১ম বক্তা আজকের আমাদের অত্যন্ত কাছের, আমি আগেই বললাম যে এই প্রোগ্রামে আগেও কয়েকবার আমাদেরকে আ সুন্দরভাবে নানা বিষয় বুঝতে সাহায্য করেছেন। আমাদের মধ্যে আছেন আবিদ হোসেন সাহেব, আম ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, এবং প্রত্যক্ষভাবে এই কাজের সঙ্গে যুক্ত, নিজে অনেককে ট্রেন করেন, অনেক টিচার তার দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন। তারা সরাসরি পা সুযোগ পেয়েছে, কিন্তু আজকে অন্য ছাত্রছাত্রীরা যারা ইয়াং কাউন্সেলিং এ আসতে চাইছে, এবং কাউন্সেলিংটাকে একদিকে পেশা, এবং কেমনভাবে এই কাউন্সেলিং এর ফলে ছাত্রছাত্রীকে একটা নতুন দিশা দেখানো যায়, এই ব্যাপারে আমাদেরকে অবহিত করবেন ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আবিদ হোসেন সাহেবকে। ডা একেবারেই ঘরের WBMDFC একেবারেই ঘরের মানুষ, কিন্তু তার কন্ট্রিবিউশন আমাদের এই প্রোগ্রামে প্রভূত। তাই তাকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করার জন্য। হুম। আবিদ স্যার, সবাইকে নমস্কার। একটু গুড ভিডিওটা ইভিনিং। চালু করে দেবেন? ঠিক গুড আছে। ইভিনিং, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। প্রথমেই আমি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের MAME ডিপার্টমেন্টের
सेक्रेटरी जनाब गुलाम अली अंसारी साहेब, मैनेजिंग डायरेक्टर मृगांक বিশ্বাস साहेब এবং সাবিরকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। যে আজকে যে সাবজেক্ট আছে এটা আমার খুব অত্যন্ত প্রিয় সাবজেক্ট, যদিও আমি খুব অনেক আগে একবার ট্রেন্ড হয়েছিলাম অনলি অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সেলর, কিন্তু বিভিন্ন সময় শিক্ষকতা করার সময় আবার এখন 8 বছর স্টুডেন্ট টিচারদের সঙ্গে কাজ করার সুযোগে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেটুকু জাস্ট আমি শেয়ার করতে চাই। তো প্রথমেই একটা যারা ইয়াং স্টুডেন্টস যারা 12-এ পড়ছেন, গ্র্যাজুয়েশন করে জাস্ট কমপ্লিট করেছেন, বা 11-এ পড়ছেন, বা অন্যান্য স্টুডেন্ট যারা আছেন, তাদের উদ্দেশ্যে প্রথমে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট বা একটা গল্প বলি। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলে একজন লোক ছিলেন, যে নাজি হোলোকাস্টে সে নাজি জার্মানিতে তাকে ধরা হয়েছিল, তারপর অনেক কিছু ঘটলো, তারপর উনি যখন বেরিয়ে আসেন পরে উনি অনেক বড় সাইকোলজিস্ট হয়েছেন। ওনার একটা ছোট্ট ঘটনা পড়েছি, সেই ঘটনাটা শেয়ার করলেই বোঝা যাবে যে সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা কি। ভিক্টর ফ্র্যাঙ্কেলকে একদিন ওর বাড়িতে একটা ফোন এসছে রাত্রেবেলা, এবং তিনি ফোনটা পিক আপ করলেন। ওই দিক থেকে এক মহিলার আওয়াজ শোনা গেল। মহিলা ওকে বলেছে যে আমি সুইসাইড করতে যাচ্ছি, আপনার যদি কিছু করণীয় থাকে বা কিছু যদি থাকে কিছু করুন। তো যাই হোক, তারপর ভিক্টর ফ্র্যাঙ্কেল তার সঙ্গে কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললেন, এবং কথা বলার পর ফোনটা কেটে দিল, তারপর রেখে দিল। কয়েক বছর পর ওই ভদ্র মহিলার সঙ্গে ভিক্টর ফ্র্যাঙ্কেলের কোনো পার্টিতে দেখা হল। তো ভিক্টর ফ্র্যাঙ্কেল তখন জিজ্ঞেস করলো যে আপনি তো সুইসাইড করেননি, তো কেন? আমার কথাগুলো কি আপনাকে খুব ভালো লেগেছিল এবং খুব উপকারে লেগেছিল বা খুব কাজে দিয়েছে, তার জন্যই আপনি সুইসাইড করেননি? বললো না, আপনার কোনো কথাই আমার ভালো লাগে। তো বললো তাহলে সুইসাইডও তো করেননি। বললো আমি এটা বুঝতে পারলাম যে কোনো একটা লোক আছে যে আমার বকবকটা 2 ঘন্টা শুনেছে মন দিয়ে। তো বিশেষ সাইকোলজিক্যাল কাউন্সিলরের প্রথম কোয়ালিটি হচ্ছে সে পেশেন্স রেখে শুনতে পারে কি পারে না। সব ধরনের কথা শুনতে পারে না। যার মধ্যে এই কোয়ালিটি আছে, যে স্টুডেন্টরা ভাবছেন যে ওর মধ্যে এই কোয়ালিটি আছে যে কথা শুনতে পারে সবকিছু, তাহলে সে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এ সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে। এবার সাইকোলজিক্যাল কাউন্সিলর কেন প্রয়োজন হলো, কেন আমরা আজকে এই ওয়েবিনারটা করছি, কেন এই সাবজেক্টটা চুজ করছি আমরা? এখনকার যে লাইফ স্টাইল হয়েছে বা এখনকার যে আর্থসামাজিক ব্যবস্থা আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর লোক একদম নর্মাল দেখা যায়, কোনো সমস্যা নেই, উপর থেকে আপার দৃষ্টি থেকে অ্যাপারেন্টলি কিছুই কোনো সমস্যা দেখা যায় না, কিন্তু ডিপ্রেশনে ভোগে, নানা রকম প্রবলেম ভেতরে থাকে। আমরা দেখছি স্টুডেন্টরা বিশেষ করে কোটা বলে, কোটাতে আইআইটি কোচিং এর জন্য ওইখানে প্রচুর ছেলেমেয়েরা যাচ্ছে, কিন্তু সুইসাইড করছে। কোটার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা অভিযানও চালিয়েছেন ওইখানে। তারপর আইআইটি গুলোতে দেখা যাচ্ছে সুইসাইড হচ্ছে। অন্যান্য বড় বড় ইনস্টিটিউটে যেখানে ঢোকার জন্য স্বপ্ন দেখে বাবা মা, ছেলে মেয়েরা সবাই স্বপ্ন দেখে, তাহলে এই জিনিসটা ঘটছে কেন? তাহলে এই যে জিনিসগুলো ঘটছে, এই ইয়াং ছেলে মেয়েরা, বিশেষ করে টিনেজার থেকে একটু কলেজ ইউনিভার্সিটি লেভেল অবধি, তারা বিভিন্ন রকম কনফ্লিক্টের মধ্যে আছে। ভেতরের দিকে কনফ্লিক্ট, সমাজে কনফ্লিক্ট, নিজেদের মধ্যে কনফ্লিক্ট, পারিবারিক দিক থেকে সেই সাপোর্টটা নেই বা ট্রেন্ড লোক নেই পরিবারে। তার জন্যই দরকার হয়ে পড়েছে এখন ট্রেন্ড, ডেডিকেটেড, প্রফেশনাল সাইকোলজিক্যাল কাউন্সেলর। বলা যায় না, হতে পারে যে এখনই অনেক জায়গা হয়ে গেছে, সেন্ট্রাল বোর্ডের সিবিএসই স্কুলগুলোতে বা আইসিএসই স্কুলগুলোতে একটা সাইকোলজিক্যাল কাউন্সেলর কিন্তু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, যে স্কুলগুলোতে একটা কাউন্সেলর থাকবে যে স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করবে। তারপর বলা যায় না যে আগামী 2-3 বছর, বলা যায় না মানে আমি ডেফিনেট যে এটা হবে, যে আগামী 3-4 বছরের মধ্যে কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সেলর প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে কিন্তু একটা ম্যান্ডেটরি হয়ে যাবে। যেরকম ল্যাঙ্গুয়েজ টিচার থাকে,
যেরকম ম্যাথসের টিচার থাকে ঠিক সেই রকমই একটা সাইকোলজিক্যাল কাউন্সিলর থাকা কিন্তু মাস্ট হয়ে যাবে। যে শব্দটা কিন্তু আগামী লাস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স আগে যারা পড়াশোনা বা আমরা যারা করেছি 30 বছর আগে পড়াশোনা, আমরা কিন্তু এই শব্দটা কাউন্সিলর এই জিনিসটাই শুনিনি বা এটা কি করত। তার মানে কি সাইকোলজিক্যাল কাউন্সিলর তখন কি ছিল না? ছিল। এই রোলটা কোনো না কোনো টিচার প্লে করতে। ক্লাস টিচার যেহেতু সব স্টুডেন্টকে চিনতো, ডেইলি অ্যাটেন্ডেন্স নিত, ক্লাস টিচারের সঙ্গে কিন্তু স্টুডেন্টরা খুব কনফিডেন্ট হতো। তাকে গিয়ে যে প্রবলেমটা বাড়িতে বলতে পারতো না সেটা টিচারকে গিয়ে বলতো। আমি নিজেও স্কুলে শিক্ষকতা করার সময় ক্লাস টিচার ছিলাম 3 বছর। তো অনেক প্রবলেম স্টুডেন্টদের শুনেছি, সলভ করার চেষ্টা করেছি, নট অ্যাজ এ ট্রেন্ড কাউন্সিলর, বাট কথাটা শুনলেই কিন্তু 50% অফ দি জব ইজ ডান। তো আমি যারা এখন 12-এ পড়ছেন বা 11-এ পড়ছেন বা সামনে বছর পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশনে যাবেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর অ্যাজ এ ক্যারিয়ার কিন্তু খুব আগামী দিন এর বড় ফিল্ড হবে। প্রত্যেকটা ফিল্ডে সে ফ্যামিলি ডিসপিউট হোক, ফ্যামিলি প্রবলেম হোক, ক্যারিয়ার প্রবলেম হোক, অন্যান্য প্রবলেম হোক, সাইকোলজিক্যাল প্রবলেম হোক, কারণ প্রত্যেকটা মানুষ একটা কনফ্লিক্টের মধ্যে এখন রয়েছে। সেই কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসার জন্য একটা সুষ্ঠু ট্রেন্ড প্রফেশনাল কাউন্সিলর আমাদের প্রয়োজন হবে সমাজের সব ফিল্ডে। এখন যেরকম বিয়ে শাদী করতে গিয়ে নানা রকম কনফ্লিক্ট হয় বিটুইন দি স্পাউসেস, তার জন্য ফ্যামিলি কাউন্সিলর আছে। ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়ের একটা সম্পর্কে টানাপোড়েন চলে, বিশেষ করে যখন টিনেজার হয়ে যায় ছেলে মেয়েরা, বোঝাবুঝিতে একটু অসুবিধা হয়, প্রফেশনালিজম এসে গেছে, তখন ফ্যামিলি কাউন্সিলর লাগে। ক্যারিয়ার কাউন্সিলর তো সব জায়গায় লাগে, ক্যারিয়ার কি ক্যারিয়ার চুজ করব। তাহলে সাইকোলজিক্যাল কাউন্সিলর as a career will become a very lucrative and of course a very satisfying career হবে। কারণ এটা মানুষের ইমোশনসকে নিয়ে, মানুষের লাইফকে নিয়ে, মানুষের মেন্টাল হেলথকে নিয়ে কাজ করা এটা। এবং একটা মানুষকে যদি যে ডিপ্রেশনে ভুগছে তাকে যদি ওই ডিপ্রেশন থেকে একটা কাউন্সিলর যদি বার করতে পারেন তাহলে তার থেকে বেশি স্যাটিসফ্যাকশন আর কিছু আসে না। এবার তো মিনিমাম কোয়ালিফিকেশন যা লাগে, ক্লাস 12-এর স্টুডেন্ট যারা পাস করেছেন তারা যদি সাইকোলজি অনার্স পড়ে, সাইকোলজি অনার্স এখন বিএসসি ইন সাইকোলজি, এটা প্রচুর কলেজে এখনো পড়ানো হয়। তারপর এমএসসি মাস্টার ডিগ্রি ইন অ্যাপ্লাইড সাইকোলজি করলেই কিন্তু হি অর শি বিকামস আ ট্রেন্ড অ্যান্ড প্রফেশনাল কাউন্সিলর। সে নিজের চেম্বার করতে পারে, ফ্যামিলি কাউন্সেলিং করতে পারে, ক্যারিয়ার কাউন্সেলিং করতে পারে, অন্যান্য কাউন্সেলিং করতে পারে। কিন্তু এইখানে একটা সতর্কতা আছে, অনেকে কনফিউজ হয়ে যায়, অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একজন হচ্ছেন যিনি এমবিবিএস পাস করছেন, এমডি ইন সাইকিয়াট্রিক মেডিসিন করছেন, আরো হায়ার স্টাডিজ করছেন, হি ইজ এ ট্রেন্ড মেডিকেল ডক্টর, যে মেডিসিন প্রেসক্রাইব করতে পারে এবং যে মেডিকেলের যা যা আছে সেটা করতে পারে। আর একজন হচ্ছে ট্রেন্ড সাইকোলজিস্ট কাউন্সিলর, ওনার কাজ কিন্তু বিভিন্ন যে সাইকোলজিক্যাল টুলস রয়েছে, ট্রেনিং এর সময় পড়াশোনা করার সময় যে টুলস গুলো ব্যবহার করে শেখে, সেই টুলসটাকে ইউজ করে একটা মানুষের মেন্টাল হেলথটাকে বেটার করে। মেডিসিন প্রেসক্রাইব করে না, কারণ হি ইজ নট এ ট্রেন্ড মেডিকেল প্র্যাকটিশনার। মেডিকেল প্র্যাকটিশনার হচ্ছে যে এমবিবিএস পাস করবে, এমডি করবে সাইকিয়াট্রিক মেডিসিনে, তারপর আরো হায়ার ডিগ্রি করতে পারে। কিন্তু ট্রেন্ড সাইকোলজিক্যাল কাউন্সিলর জেনারেলি হোয়াট ডাজ হি ডু, হি ডাজ অনলি 2-3 থিংস। এক নম্বর হচ্ছে যে মানুষটা তার সামনে আসছে তার পরিচয়টা গোপন রাখে। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ কাউন্সিলর। পরিচয় সবসময় গোপন রাখে, তার প্রবলেমটা পুরোটা মনোযোগ দিয়ে শোনে, নিজে কম বলে এবং লোকটার কথা বেশি শোনে। সে শোনার মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে, ইররেলেভেন্ট মনে হতে পারে, যে এইগুলো কেন বলছে, মাঝখানে আমাদের ইন্টারফিয়ার করার একটা হ্যাবিট হয়ে যায়,
এটা থাক কেন বলছেন, এইগুলো যাতে এই কোয়ালিটি না থাকে। 3 নম্বর হচ্ছে নন জাজমেন্টাল। আমি যদি প্রথমেই জাজমেন্টাল হয়ে যাই একটা মানুষের প্রতি, যে ভালো এ খারাপ, এ অমুক এ তমুক, তাহলে দেন হি অর শি ইজ নট এ গুড কাউন্সিলর। গুড কাউন্সিলর সেই হয় যে খুব ভালো শুনতে পারে, পেশেন্স দিয়ে সব ধরনের কথা শুনতে পারে। 2 নম্বর, তার গোপন রাখে, তার আইডেন্টিটিটা গোপন রাখে, তার প্রবলেমটাকে গোপন রাখে। 3 নম্বর, সে কম্প্যাশনেট হয় এবং খুব ধীরে সুস্থে তার সঙ্গে কথা বলে, এমন মানে তাকে ফিল করায় যে তুমিও, তোমার জীবনটাও অতটাই ইম্পর্টেন্ট যতটা আমার ইম্পর্টেন্ট আছে, এবং প্রত্যেকটা মানুষ ইজ ইম্পর্টেন্ট, এবং তোমারও সমাজে একটা বেশ রোল আছে, তুমিও ভালো হতে পারো, তুমিও কিছুই শেষ হয়ে যায়নি। এই যে জিনিসগুলো, এই কোয়ালিটি যদি কোনো স্টুডেন্টের মধ্যে থাকে, তাহলে হি অর শি বিকামস এ গুড সাইকোলজিক্যাল কাউন্সিল। তারপর তো টুলস আছে, টুলস ব্যবহার করবে, বাকি করবে, কিন্তু অ্যাজ এ মানুষ কিন্তু এই 3টে কোয়ালিটি হওয়া খুব দরকার, তাহলে কিন্তু কাউন্সিলর হব। আর আমি যদি খুব অ্যাগ্রেসিভ হই বাই নেচার, আমি যদি প্রচুর কথা বলতে ভালোবাসি বাই নেচার, তাহলে মনে হয় আই মে নট বিকাম আ গুড কাউন্সিল। কারণ আমার কথা বলা তো ওখানে নেই, ওখানে যে সাবজেক্ট আসছে, যে আমার সামনে আসছে, যে মানুষটা, তাহলে সেই মানুষটার কথা শোনার জন্য আমি কিন্তু আছি। তারপর বাকি সব জিনিসগুলো যেটা আছে, বিএসসি অনার্স, এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজি, আপনি চেম্বার করতে পারেন, চেম্বার করে সাইকোলজিক্যাল কাউন্সিলর হতে পারেন, আপনি ফিস নিতে পারেন, ইউ আর এ ট্রেন্ড কাউন্সিলর। এখন তো প্রতিটা দপ্তরে, সরকারি চাকরিতেও হেলথ ডিপার্টমেন্টে কাউন্সিলর লাগে, হেলথ কাউন্সিলর। একজন বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে, ক্যান্সার কারোর বাড়িতে যদি হয়ে যায়, তাহলে সে পেশেন্ট সাফার করে, কিন্তু তার সঙ্গে গোটা ফ্যামিলিটা সাফার করে। সাফার অনেক ধরনের ভাবে করে, সে ফাইন্যান্সিয়ালি সাফার করছে, সে ইমোশনালি সাফার করছে, সবসময় একটা টেনশন নিয়ে থাকছে যে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, কি হয়ে যাবে। এই ফ্যামিলিকে কাউন্সেলিং করা, এই পেশেন্টকে কাউন্সেলিং করা, ওর পেনটাকে একটু রিলিজ করা, এইটার জন্য হেলথ কাউন্সিলর এখন অনেক হেলথ ডিপার্টমেন্ট কিন্তু রিক্রুট করছে। প্রতিটা ব্লকে কিন্তু এখন ব্লক বিএমওএইচ এর আন্ডারে একটা করে কাউন্সিলর হয়ে গেছে, ডিস্ট্রিক্ট হসপিটালে কাউন্সিলর হয়ে গেছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি কাউন্সিলর। তারপর বিয়ে করার আগে যারা বিয়ে করবেন আগামী দিন, তাদের জন্য কাউন্সেলিং আছে, ফ্যামিলি কাউন্সেলিং, বা দুজন পার্টনার যারা হবে, ফ্যামিলি লাইফ লিড করবে, তাদেরকে কাউন্সেলিং করা। তো এই ধরনের কিন্তু প্রফেশনালিজম এখন সব ফিল্ডে, এই সাইকোলজিক্যাল কাউন্সিলর কিন্তু প্রত্যেকটা ফিল্ডে, আমাদের লাইফের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু এখন দরকার হয়ে পড়েছে, এবং আগামী দিন ইট উইল বি এ ভেরি গুড ক্যারিয়ার অপশনস। তো প্রচুর কলেজে কিন্তু সাইকোলজিক্যাল অনার্স, বিএসসি অনার্স ইন সাইকোলজি পড়ানো হয়। এছাড়া অনেক জায়গায় কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও পড়ানো হয় ইন কাউন্সেলিং। যেটা ওয়ান অফ দ্য ইনস্টিটিউটস ইন ক্যালকাটা, যেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে একটা 2 ইয়ার কোর্স আছে, মোস্ট প্রবলি, যদি আমি ভুল হই, হ্যাঁ, একটা 2 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। তো সেটা খুব মানে খুব ভালো কোর্স, এবং খুবই প্রফেশনাল, খুবই ভালো কোর্স। এছাড়া আরো অনেক ইনস্টিটিউট আছে, যেখানে আমাদের জয়প্রকাশ নারায়ণ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ, যেটা সল্টলেকে আমার অফিসের পাশেই আছে, ওইখানে একটা 1 ইয়ার কোর্স হয় ইন কাউন্সেলিং। এছাড়া অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই কোর্সগুলো করায়। ওয়ান অফ দেম ইজ শরৎ বোস রোডে বোধহয় কেয়ারিং মাইন্ডস বলে একটা ইনস্টিটিউট আছে, কেয়ারিং মাইন্ডস। তারাও এই প্রফেশনালি এই ট্রেনিং দেয়, এই কাউন্সেলিং গুলো করে। সো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে আমি মানুষের ইমোশনস, মানুষের মেন্টাল হেলথ, মানুষের ফিজিক্যাল হেলথ, মানুষের আর্থসামাজিক যে অবস্থা, তার মধ্যে দিয়ে যে কনফ্লিক্টটা মানুষের চলে, সেই কনফ্লিক্টটাকে সলভ করার ক্যাপাসিটি আমার আছে কি নেই। এইটা যদি থাকে, দেন আই বিকাম এ গুড কাউন্সিলর। আগে এই কাজগুলো কারা করতেন? তাহলে তখন তো ট্রেনিং হতো না, তখন কজনই কাউন্সিলর ছিল। আগে এই কাজগুলো করতো বাড়িতে কাকা, মামা, ঠাকুমা, মা পিসি, কোনো সিনিয়র দাদা, এরা এই কাজগুলো করতো। ওরা আমাদের কনফিডেন্ট হতো। আমি যে কথাটা বাবা মাকে ভয় বলতে পারতাম না, সেই কথাটা কিন্তু একটু 2 বছর সিনিয়র দাদাকে বলতে পারতাম। সেই কথাটা 8 বছর 10 বছর সিনিয়র একটু ছোট মামাকে বলতে পারতাম। সেই কথাটা কিন্তু আরো কোনো মাস্টারমশাইকে বলতে পারতাম। কিন্তু আস্তে আস্তে লাইফ আরো বেশি
কমপ্লেক্স বলবো না, কিন্তু লাইফ আরো বেশি আমাদের কে জড়িয়ে ধরেছে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু সেই জন্য এখন ট্রেন্ড লোক দরকার, কারণ একটু গন্ডগোল যদি ভুল পরামর্শ যদি হয়ে যায় তাহলে ভালো হওয়া থেকে খারাপ হওয়াটা বেশি হয়। তো আজকে প্যানেলে অনেকে খুব বিশারদ লোকেরা আছেন। আমি স্যার আপনি আরো একটা দিকে আপনি যেহেতু সরাসরি টিচার এবং স্টুডেন্টদের সাথে যুক্ত, আপনি একটা এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করেছিলেন যে প্রয়োজনীয়তাটা কত বেড়েছে, যেমন আপনি কোটার এক্সপিরিয়েন্স বললে ওখানে প্রায় আমি জাস্ট গত সপ্তাহে একটা কনফারেন্সে বছরে প্রায় ৮০ থেকে ১০০ জন মতো সুইসাইড করছেন। যে স্টুডেন্টদের এই যে অমানসিক একটা প্রেসার এবং সেখান থেকে কি ধরনের কাউন্সেলিং এর সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দরকার, এই ব্যাপারটা যদি আরেকটু বলেন। এটা এই রাজ্যে আমরা কতটা পাচ্ছি এই ধরনের, আপনার কাছে তো ডাইরেক্ট অনেক রকমের অভিজ্ঞতা আছে। এই ব্যাপারটা বলুন যে স্টুডেন্ট দিকে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে পরের সপ্তাহে আলোচনা করব। কিন্তু একটা এক্সেসিভ প্রেসার ছাত্রদের উপরে স্পেশালি ক্যারিয়ারকে কেন্দ্র করে, তাদেরকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এইটার কিরকম প্রভাব বা কিরকম ধরনের ইস্যু আপনার কাছে আসছে? আপনি তো সরাসরি কাজ করেন এদের সঙ্গে আরকি, টিচার এবং ছাত্র এদের সঙ্গে। এই ব্যাপারটা একটু বলুন। থ্যাংক ইউ সাবির, আমি হুম, একদম সঠিক জায়গা ধরিয়ে দিয়েছো। আমি আমার লাস্টের দিকে দু একটা এক্সপিরিয়েন্স বলি, সেখান থেকে হুম, বোঝা যাবে স্টুডেন্টদের একদমই, একদম। এই লকডাউন যখন চলছিল আমাদের 2020 সালের 16ই মার্চ থেকে, যখন আমরা স্কুল মাদ্রাসায় সব কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ হয়ে গেল, তখন বোধহয় মোস্ট প্রবাবলি মে জুন মাসে কিন্তু আমি একটা আমাদের 30টা টিচারকে নিয়ে এই ট্রেনিংটা করেছিলাম। রাইট। এমডিএফসি তে ট্রেনিংটা হয়েছিল, এমডিএফসির হলে। এবং সাউন্ডটা চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। স্যার একটু আনমিউট হয়ে গেছে মনে হচ্ছে আরেকবার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক হ্যাঁ, আছে। কলকাতার খুব ফেমাস, মানে খুবই বিখ্যাত হুম, সাইকোলজিস্ট যারা কাজ করেন এই ফিল্ডে, এবং মানে খুব প্রচুর অভিজ্ঞতা আছে ওনাদের, 30 বছরের, মোর দেন 30 ইয়ার্স। তাদেরকে আমরা এনেছিলাম হুম। ইন কোলাবোরেশন উইথ ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। হ্যাঁ, এবং সেটা খুব সাকসেসফুল হয়েছিল। এবং ওই সাকসেসফুলের যে রেজাল্ট এখন আমি দেখতে পাচ্ছি, ওই 30 জনের মধ্যে, ওই 30 জন যাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর উপরে ওয়ান ডে একটা ওয়ার্কশপ করেছিলাম, তার ইফেক্ট এটা হয়েছে আজকের ডেটে আমার 4টে টিচার এমন আছে যারা 2020 সালেই ভর্তি হয়ে এবং 1 ইয়ার কোর্সটাও করে নিয়েছে, ঠিক। and 1 or 2 are going to open their chambers very shortly. এর মধ্যে আরেকটা স্টুডেন্টের কথা বলি, একটা স্টুডেন্টের কথা না বলে বোঝা যাবে না। একটা স্টুডেন্ট উত্তরপাড়া, আমি নাম আর বলতে পারবো না, একটা উত্তরপাড়ার একটা স্টুডেন্ট, সেই স্কুলের স্টুডেন্ট, আমার মাদ্রাসার নয়, কিন্তু ওই স্কুলের স্টুডেন্ট, তার বাবা মারা গেছে, তারপর মা মানে ইনসেন, পুরো একদম পুরো মেন্টাল রাখতে হতো। তো ওই হাসপাতালে ভর্তি হয়ে তখন ভর্তি করতে পারেনি ছেলে, তখন ও কোভিড হয়ে গেল ওর মায়ের, আর মারাই গেল। তাহলে বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলেটার বয়স 17 বছর। তারপর ওর এক দিদি ছিল, সে দিদি খুবই মানে নোম্যাডিক লাইফ লিড করতো, সে দিদির সঙ্গে আবার এসব হলো। যাই হোক, আলটিমেটলি দিদি কমিটেড সুইসাইড জাস্ট ফিউ মান্থস ব্যাক। এবার ওই ছেলে 17-18 বছর বয়স, ক্লাস 12 পাস করেছে, ওর অন দি ভার্জ অফ সুইসাইড ছিল, যে বাবা নেই, মা নেই, দিদি সুইসাইড করেছে, কিছুই নেই জীবনে, কিছুই নেই, খেতে পাচ্ছে না, টাকা পয়সা নেই। এই নিয়ে আমার এক টিচার, যিনি ট্রেন্ড কাউন্সিলর, তাকে আমি রেফার করলাম ওই স্টুডেন্টকে, যে একে একটু হেল্প করো, কিছু না, মেন্টালি ওকে হেল্প করো। তারপর আস্তে 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 রোজ ওর সাথে কথা বলে 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 এই মুহূর্তে ওই ছেলেটা বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স পড়ছে, আমরা ভর্তি করে দিয়েছি ওকে। হি ইজ লিডিং এ ভেরি নর্মাল লাইফ। স্যাডনেস আছে, বাবা মা নেই, বাড়িতে কেউ নেই, একা থাকে, একা রান্না করে খায়, বাট হি ইজ ফাইটিং। মানে ও নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করছে, এবং ও চাইছে যে আমি জীবনে বড় হব এবং সাকসেসফুল হব এবং এই পুরো ট্র্যাজেডিটাকে ওভারকাম করব। এর উল্টো দিকটা বলি, এর উল্টো দিকটা হচ্ছে আমার মাদ্রাসার 3টে স্টুডেন্ট কিন্তু লকডাউনে কিন্তু সুইসাইড করেছে। রিজনস হোয়াট এভার মে বি দ্য রিজনস, আমি যা ওদের বাবা মাকে ফোন টোন করে একটু কথা বলে জানতে পারলাম, সেটা হচ্ছে যে লোনলিনেস। এই যে এরা ক্লাস 12 এর স্টুডেন্ট ছিল, 11-12 এর স্টুডেন্ট, 11-12 স্টুডেন্ট মানে একটা টিনেজার, 17-18 বছর বয়স, ফুল অফ এনার্জি, ফুল অফ লাইফ। রোজ সকালবেলায় স্কুলে যেত, হয়তো কোনো বন্ধু ছিল, হতে পারে কোনো মেয়ে বন্ধু ছিল,
তার সঙ্গে কথা বলতে পারছে না, বাড়িতে থাকলে কথা বলছে, হোয়াটসঅ্যাপ করছে, বাবা মা বকাবকি করছে, নানা রকম প্রেশার, টাকা পয়সা নেই, বাবা মা প্রেশার দিচ্ছে তুমি কাজে চলে যাও, এই করো, পড়াশোনা করতে হবে না, এই নানা রকম প্রেশারটা হ্যান্ডেল না করে তিনটে স্টুডেন্ট কিন্তু তিনটে ইনস্টিটিউশনের সুইসাইড করেছে। তারপরেই আমার চোখ খুললো যে এই কাজটা কিন্তু মাদ্রাসাতে স্টুডেন্টদেরকে নিয়ে করা খুব দরকার আছে। পড়াশোনা হতে থাকবে, ম্যাথস পরে শিখে নেবে, হিস্ট্রিটা একটু পরেও শিখলেও চলবে, জিওগ্রাফিটা পরে শিখলে চলবে, কিন্তু মেন্টাল হেলথটা যদি ঠিক থাকে ও সবকিছু ওভারকাম করে। তাহলে ওই উত্তরপাড়ার ওই স্টুডেন্ট আর তিনটে যারা সুইসাইড করে নিল, এই দুটো হচ্ছে অপোজিট এন্ডস অফ দি স্পেকট্রাম। একটাকে হেল্পিং হ্যান্ড দেওয়া হলো যে হাত ধরো এবং নিজের যুদ্ধটা করো। এই যুদ্ধটা করার জন্য ওকে ইম্পর্টেন্ট ফিল করানো হলো যে এই যুদ্ধটা তুমি করো জীবনের সঙ্গে এবং তুমি ওভারকাম করতে পারবে। আর ও অনেকটা ওভারকাম করে নিয়েছে, অনেকটা মানে প্রায় নর্মাল হয়ে গেছে। এখন এখন ক্লাবে ফুটবল খেলতে যায়, ক্লাবে যায়, স্টুডেন্টদের সঙ্গে খেলাধুলা করে, কলেজে পড়ছে। আর একটা স্টুডেন্ট আছে, সে প্রায় পড়াশোনা করে ছেড়ে দিয়েছিল বাবা মায়ের চাপে, যে কাজ করতে চলে যাওয়া, নদিয়ার একটা স্টুডেন্ট। তাকে খুব চেষ্টা ফেষ্টা করে ওর বাবা মাকে বুঝিয়ে কাউন্সিলিং করে 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 বারবার বাবা মাকে প্লাস স্টুডেন্টকে, তাকে আমি আলিয়াতে ভর্তি করেছি। হি ইজ নাও প্লেইং ইন দি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টও খেলেছে আলিয়ার ইউনিভার্সিটির হয়ে এবং থার্ড ইয়ারে পৌঁছে গেছে। আর এখন স্বপ্ন দেখছে বিসিএস অফিসার হব, সাবিরের কাছে কোচিং নেবে। তো মানে দিস আর দি সাকসেস স্টোরিজ আর ফেলিয়ার। তো এখান থেকেই আমরা শিখছি যে এই টিনেজার যে ছেলে মেয়েরা রয়েছে 17-18 বছর, এদের বোধহয় সব থেকে বেশি একদমই সাইকোলজিক্যাল কাউন্সিলিং, আমি ক্যারিয়ার কাউন্সিলিং শব্দটা একবারও বলিনি, একদমই না, ক্যারিয়ার সাইকোলজি আলাদা একটা জিনিস, সে ঠিক আছে, ওটা একটা পার্টিকুলার সাবজেক্ট। আমি প্রথমে তার মেন্টাল হেলথের কথা বলছি। তার মেন্টাল হেলথটা যদি ঠিকঠাক থাকে, একটা সুস্থ যদি জীবন যাপন করে, ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে শেখে। আজকের ছাত্রছাত্রীরা বিশেষ করে টিনেজাররা ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে বোধহয় আমাদের সমাজে শেখাচ্ছে না। যে একজন ফেল করে গেল অঙ্কতে 50 পেয়ে গেছে, সো লাইফ ডুম হয়ে গেছে নাকি। তো এই যে ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করা, এইটাকে যদি আমরা শেখাতে পারি একটা মানে টিনেজারকে বা কলেজ গোয়িংকে বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারকে, যে সবকিছু তুমি সাকসেস হয়ে যাবে এমন কিছু না, ফেলিয়ার অ্যাকসেপ্ট করো, আবার উঠে দাঁড়াও, আবার করো। এই জিনিসটা করার জন্যই কিন্তু ট্রেন্ড লোক লাগবে। এবার কি ধরনের ট্রেনিং হবে বা কি ধরনের টুলস ইউজ হবে সেটা বিশারদরা আছেন, আমরা পরে। স্যার আরেকটা বিষয়, আমরা যারা রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে ভিজিট করি, মাদ্রাসা হোক বা মিশন স্কুলগুলোতে, এইখানেও কিন্তু আমরা যখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, এই মানসিক স্বাস্থ্যের বিষয়টা কিন্তু খুব উঠে আসে। কিন্তু যেইটা লক্ষ্য করা যায় যে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কতটা, আমাদের যেমন শারীরিক অসুস্থতা হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু মানসিক অসুস্থতা হলে ডাক্তারের কাছে বা এক্সপার্টের কাছে যাওয়া নিয়ে আমাদের একটা অনীহা আছে, কেননা আমাকে কেউ পাগল বলে দাগিয়ে দেবে বা আমি এইটা আমরা একটা এখনো রয়েছে যে জ্বর হলে আমরা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে পারি, কিন্তু মনও যে অসুস্থ থাকতে পারে এইটা নিয়ে আপনারও অনেক অভিজ্ঞতা আছে যে এইটা নিয়ে আমরা সহজে কথা বলতে চাই না, কাউন্সিলিং করতে চাই না, এবং অনেক সময় মেডিকেশনের পাশাপাশি শুধুমাত্র কথা বলেই, যেটা আপনিও অনেক সময় করেন। তো এই ব্যাপারটা একটু বলুন, যাতে যে বিশেষ করে রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে কিন্তু আমি সবকটা বিখ্যাত রেসিডেন্সিয়াল স্কুলেতে আমি খবর নিয়ে দেখেছি যে এই মেন্টাল হেলথের সাপোর্ট কিন্তু খুব জরুরি হয়ে যায়। কেন এই বয়সে নানা সম্পর্কের টানাপোড়েন, আবার একদিকে পরীক্ষায় ভালো ফল করতে হবে, তখন মানসিক স্বাস্থ্যের অবস্থা অনেকটা খারাপ হয়। এই নিয়ে আপনার একটু অভিজ্ঞতার কথা বলুন। থ্যাংক ইউ সাবির, আবার ধরিয়ে দিয়েছো, খুব ভালো। যে আমরা কিন্তু সমাজ কিন্তু এখনো এর জন্য তৈরি হয়নি যে কারোর যদি ক্যান্সার হয়ে থাকে সে কিন্তু বলতে দ্বিধাবোধ করে না, কিন্তু লজ্জাও পায় না, এবং ক্যান্সারের ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করে, কেমোথেরাপি নেয়, এটা করে ওটা করে, কোনো কেউ, ইট ইজ নট অ্যান স্টিগমা। কিন্তু আমি যদি ডিপ্রেশনে ভুগছি, আমি যদি কনফ্লিক্টে ভুগছি ভেতরে, আমি যদি কিছু প্রবলেম, আমার মেন্টাল প্রবলেম হচ্ছে, সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এটা আমি বলতে কিন্তু একটু সমাজ কিন্তু এখনো সেইভাবে অ্যাকসেপ্ট করতে শেখায়নি আমাদেরকে। আমি সোশ্যাল প্রবলেম এটা। তো এইটা কিন্তু ওপেন, যেরকম ওই যে জ্বর হলে ডাক্তারের কাছে যাই, তাহলে আমার কিছু মেন্টাল প্রবলেম হলে সাইকোলজিস্ট, যদি আমি ফিল করি যে আমার কিছু একটা হচ্ছে, আমি ঠিক নর্মাল নেই, তাহলে আমার সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে যাওয়াতে যাতে আমি দ্বিধাবোধ না করি,
বাবা মাও যাতে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে দ্বিধাবোধ যাতে না করেন, নালে কি হয় বাবা মারা অভিজ্ঞতা নেই, মানে ইগনোরেন্স পুরো, এই নয় যে কিছু ভুল করছেন, আউট অফ ইগনোরেন্স তারা দাপড়ে দেয়, তোর কিছু হয়নি, এসব হয়নি, এসব বলে চুপ করিয়ে দেয়। তো সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রচুর লোকের দরকার হয়, হয়তো আমারই দরকার আছে, বলা যায় না, ইউ নেভার নো। যেরকম আমার কিছু টিচাররা আমাকে মেসেজ করেন যে স্যার কালকে আপনার কাছে যাব, কমিটির সঙ্গে মানে প্রফেশনাল লাইফে অনেক কনফ্লিক্ট চলে এসছে, মানে নানা রকম সমস্যা, ম্যানেজিং কমিটির সঙ্গে ঝামেলা, টিচারদের মধ্যে ঝামেলা, একটু আমাকে কাউন্সেলিং করবেন তো। আমাকে লোকে মেসেজ করে স্যার একটু কাউন্সেলিং করবেন, কিছুই না, আমি ওর প্রবলেমটা শুনি, কিছু একটু টিপস দিয়ে দিই, একটু সলিউশন দিয়ে দিই, একটু মোটিভেট করে দিই যে হ্যাঁ সব পারবে, ঠিক আছে। আর কিছু না হলে আমি লাস্টে একটা কথা সবাইকে বলি, মানে খুব ইউজ করি ওই টার্মটা আমি, যে লাস্টে যদি কিছু না হয় মায় হু না, আমি তো আছি, কিছু না হলে আমি তো আছি, চলো হ্যাঁ ঠিক সলভ করে দেবো। তো এই যে কথা যে বলে দেয়, হি অর শি ইজ এ সাইকোলজিক্যাল কাউন্সিলর, আমি তো আছি, তো এগিয়ে যাও, ঠিক আছে, তুমি তোমার কিছু হয়নি, এই যে বলাটা কিন্তু ইট গোজ আ লং ওয়ে, এবং তাকে হেল্প করা আস্তে আস্তে। সাইকোলজিক্যাল কাউন্সিলিং ইজ নট এ ওয়ান ডে অ্যাফেয়ার, একদিন বসলাম খুব কথা বলে দিলাম, জ্ঞান দিয়ে দিলাম, ইটস নট এ ওয়ান ডে অ্যাফেয়ার। এটা নাম্বার অফ সিটিংস লাগে, হ্যান্ড হোল্ডিং লাগে, ফোন করে জিজ্ঞেস করা লাগে। এই যে সাবির যেটা বললো যে নানা রকম রিলেশনশিপের টানাপোড়ন এখন আছে, প্রচুর পুলস অ্যান্ড প্রেশার আছে, বাড়িতেও আছে, বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে আছে, বন্ধুদের মধ্যে আছে, তারপর বাইরে ছেলে মেয়েদের মধ্যে আছে। তো এই টানাপোড়ন, এই রিলেশনস গুলোকে হেলদি রাখার জন্য কি কি লাগে, এর জন্য ফ্যামিলি কাউন্সেলিং আছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং আছে। তো হস্টেলে যারা থাকছে তারা তো এমনিতে একটু বাড়ি থেকে দূরে আছে, তারাও কিন্তু এই সাফার করে। এবং আমরা বোধহয় টিচাররা বা হস্টেল সুপারিনটেন্ডেন্ট বা এনাদেরকে কিন্তু এখন অল্প অল্প হলেও ফুল ফ্লেজেড ট্রেন্ড সাইকোলজিক্যাল কাউন্সেলিং না হলেও একটা ছোটখাটো কোর্স করার, যেটা মানে যারা প্যানেলে আছেন তাদেরকে জাস্ট ফর দেয়ার ইনফরমেশন, আমি আর সাবির কিন্তু এর উপরে কাজ করি, যে টিচারদেরকে আমরা ট্রেনিং করেছি কিছু কিছু, আবার নতুন প্রোগ্রাম হয়েছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভও করেছে মাদ্রাসার জন্য, তো সেটা আবার আগামী দিন আমরা করব। তার জন্য কিন্তু আবার এমডিএফসি কে ধন্যবাদ জানাই যে এইরকম একটা টপিক আমরা আজকে তুলে ধরেছি, যেটা সমাজে খুব 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 বেশি প্রয়োজন হয়ে গেছে, যে কথা শোনার লোক নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা সিনেমা আছে, ঠিক আছে, একটা সিনেমা আছে, সেই সিনেমাতে ওই একটা যে হিরো আছে, প্রোটাগনিস্ট যে হিরো, সে একটা কল সেন্টারে মেয়েদের গলায় কথা বলে, মানে ওটাই ওর চাকরি, ওটার জব। আয়ুষ্মান খুরানা ওই রোলটা করেছে। তো যখন ও নিজের বন্ধুর সঙ্গে কথা বলে ইস দুনিয়া মে সারে লোক अकेले हैं, মানে প্রত্যেকটা মানুষের কথা বলার লোক নেই। ফেসবুকে 5,000 বন্ধু, কিন্তু কথা বলার জন্য 5টা বন্ধু নেই। আর ফেসবুকে ফেক লাইফ আমরা লিড করছি, স্বামী স্ত্রী। আমি একটা আমার খুব ইয়ে লাগে যে এদেরও কাউন্সেলিং বোধহয় দরকার, যে আমার ওয়াইফের বার্থডে আছে, তো সে তো আমার পাশেই থাকে, আমার সঙ্গেই থাকে রাত্রেবেলা, ওকে তখনই জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে বলে দেওয়া যেত, ফেসবুকে বলতে কেন হবে যে হ্যাপি বার্থডে অমুক, ওকে ফেসবুকে কেন বলতে হবে? তার মানে বোঝা যাচ্ছে রিলেশনস আর নট সো হেলদি, যে ওকে তো আমি রাত্রে জড়িয়ে ধরেই বলতে পারতাম। তো দিস আর স্মল থিংস, যেটা আমার অবজারভেশনে আসে, যারা আছেন, আমি ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আমি এটা লাইফ থেকে এগুলো শিখি, স্টুডেন্টদের সঙ্গে কথা বলে শিখি। ধন্যবাদ সবাইকে, সাবিরকেও, এমডিএফসি কে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি নিজেও এই বিষয়টি নিয়ে ভাবেন এবং শিক্ষকদের মধ্যে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং নানা রকম ভাবে এই চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন, তার ফলে অনেক ছাত্র নানা রকম মানসিক স্বাস্থ্যের যে অবহেলা তা থেকে বাঁচার সুযোগ পাচ্ছে। অনেক ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব ডক্টর সুজাতা রয় চৌধুরী, কনসালটেন্ট সাইকোলজিস্ট, ওয়েলবিং স্পেশালিস্ট, কোঅর্ডিনেটর, স্কুল অফ কাউন্সিলিং অ্যান্ড প্রমোশন অফ ওয়েলবিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, সেক্রেটারি WHY ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেস ফর ইউ। অসংখ্য ধন্যবাদ। WBMDFCর পক্ষ থেকে আপনার কাউন্সিলররা এখন এত ব্যস্ত থাকে, তার মধ্যেও আপনি রাজি হয়েছেন এবং একটা এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আমরা আবার কৃতজ্ঞতা জানাই। এই প্রোগ্রামে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, এরা সত্যিকারই সরাসরি কথা বলার একটা সুযোগ আছে। আপনারা জুমে প্রশ্ন করতে পারেন, ইউটিউবে প্রশ্ন করতে পারেন এবং ফেসবুকে প্রশ্ন করলে আমাদের অ্যাডমিন এই প্রশ্নগুলো আমার কাছে পৌঁছে দেবে। অসংখ্য ধন্যবাদ।
ডক্টর সুজাতা রয় চৌধুরীকে আপনার কথা শুরু করার জন্য আপনাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ সাবির। আমি কথা কি শুরু, আমাকে প্রশ্ন, আমি আগেরটা হ্যাঁ, দেখছিলাম এবং উনি হ্যাঁ। ভীষণ ভালো বলছিলেন এবং অলমোস্ট কাউন্সেলিং সম্পর্কে উনি অনেক কথা বলে দিয়েছেন এবং সেটা আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন কাউন্সেলিং এর বিভিন্ন দিক, পার্টিকুলারলি মেন্টাল হেলথের স্টিগমা, এবং খুব বড় কথা দুটো উনি বললেন। একটা হচ্ছে কাউন্সেলিং কিন্তু একদিনে হয় না, ঠিক। এটার একটা প্রসেস। এবং এই যে উনি বললেন যে আমাদের জ্বর হলে, আমাদের যে কোনো কিছু হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার মানসিক কোনো রকম কোনো সমস্যা হলে আমি কাউকে বলতেও সেটা দ্বিধা করি। ঠিক। এই যে জায়গাটা, এইটা সম্পর্কে কিন্তু আমাদের খুব অ্যাওয়্যার হওয়া দরকার এই জায়গাটা। এবং কোভিডের সময় আমি দেখেছি যারা আমার কাছে অন্যান্য সমস্যা নিয়ে কাউন্সেলিং করছিলেন, তাদের অনেকেরই কিন্তু ভীষণভাবে তারা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলেন এবং অনেকেই কিন্তু সেই সময় সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে আবার তারা স্বাভাবিক জীবনে যেরকম ছিলেন ফিরে এসেছেন। এই জায়গাটা আমার মনে হয় আস্তে আস্তে আমরা অ্যাওয়্যার হচ্ছি, আগের থেকে জি। অনেকটা এগিয়েছি, কিন্তু আরো অনেকটা জার্নি আমাদের বাকি এই দিক। ঠিকই। আপনি একটু মানে মূলত আমরা স্টুডেন্টদের সঙ্গে কাজ করি এবং এখন যেই বিষয়গুলো একটা আমি স্যারের সঙ্গেও আগে আলোচনা করলাম যে শুধুমাত্র কোটা নয়, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে এই একটা পেশার উপরে ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে আমাকে, এই যে অত্যাধিক চাপ এবং সেইখান থেকে তাদের যে মানসিক কোটার যারা ছবি যে ডকুমেন্টারি গুলো দেখে থাকবেন এবং যদি স্টিল ছবিও দেখে থাকবেন যে প্রতিটা হোস্টেলে ফ্যানিতে ট্রামের মতো একটা গার্ড দেওয়া রয়েছে। মানে তাদের মানসিক অবস্থাটা কি, মানে যেকোনো সময়ে তারা আত্মহত্যা করতে পারে। এই যে অমানসিক একটা অত্যাচার, অত্যাচারই বলবো, এটা তাদেরকে মানসিক অত্যাচারই বলবো এবং এর জন্য আমরা বড়রা খানিকটা দায়ী। আমাদের এক্সপেকটেশন যেটা আমরা নিজেরা ফুলফিল করতে পারি না, আমাদের সন্তানদের মধ্যে দিয়ে করতে পারছি। তো স্টুডেন্টরা কিরকম ধরনের ক্রাইসিস এবং কি ধরনের ইন্টারভেনশন এবং আমাদের এখন কতটা সাপোর্ট সিস্টেম আছে, হয়তো শহরে পাই, কিন্তু আমরা যখন গ্রামের দিকে যাই কথা বলতে বলতে বুঝি তাদের কত রকমের ডিপ্রেশন আছে, কিন্তু কোথায় কথা বলবে, কি হবে, এইগুলো নিয়ে আমরাও কিন্তু এখনো আমরা যখন গ্রামের মিশন স্কুলগুলোতে, রেসিডেন্সিয়াল স্কুলগুলো, শহরের ক্ষেত্রেও আমি বলবো কলকাতা শহরেরও মিশন স্কুলগুলোতে, রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে দেখি তাদের সম্পর্কের নানা রকম টানাপোড়েন, পড়াশোনা নিয়ে, এইগুলো নিয়ে কি ধরনের অভিজ্ঞতা আপনাদের হচ্ছেন এবং কেন একটা বড় ফোর্স প্রয়োজন এইটাকে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং এটা সাপোর্ট না দিলে কিন্তু একটা বড় অংশ ইউথ যে নতুন জেনারেশন আছে তারা কিন্তু বিপথে চলে যাচ্ছে, তারা নিজেদের মতো করে দাঁড়াতে পারছে না। এই ব্যাপারে একটু আপনার অভিজ্ঞতার কথা বলুন। জিনিস আপনি খুব সঠিক বললেন। আমাদের দেশে কিন্তু অ্যাডোলেসেন্ট মৃত্যুর সেকেন্ড হাই কারণ হচ্ছে সুইসাইড, এবং গত 1 বছরে এটা অ্যালার্মিংলি বেড়ে গেছে। মানে এতটাই বেশি হয়েছে যে এটা অলমোস্ট মানে একটা অ্যালার্ম বেল যেন আমাদের পুরো সমাজের চারিদিকে মানে হচ্ছে। প্রত্যেক মা বাবার কিন্তু এখন অ্যাওয়্যার হচ্ছেন এবং তারাও খুব ভয়ে থাকেন যে আমি বাচ্চাকে বকবো, ও কিছু করে ফেলবে না তো, ও আমি জোরে কথা বলবো ওর সঙ্গে, ও যেটা চাইছে আমি দেব, কিছু করে ফেলবে না তো। এই জায়গাটা এখানে কিন্তু আপনি যেটা বললেন সেটা একদম সঠিক যে বড়দের অনেকটা ভূমিকা নয়, প্রায় পুরোটাই ভূমিকা আছে। আমরা কিন্তু এটা নয় যে সে অ্যাডোলেসেন্ট যখন হলো তার 15-16 বছর বয়সে তখন আমি তার সঙ্গে এনগেজ করছি, তার সঙ্গে বন্ধু হবার চেষ্টা করছি, এটা একদম ছোট থেকে আমার হওয়া দরকার। কেননা যেহেতু আজকাল আমরা সবাই প্রায় নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, আমাদের মানে একটা বাচ্চার কিন্তু সঙ্গী বলতে কথা বলার সঙ্গী তার মা বা বাবা, খুব জোর হলে তার একটা ভাই বোন বা একজন দাদা একজন দিদি। আগেকার দিনের মতন কিন্তু তার একটা যে অনেক অনেক বন্ধু বান্ধব আছে, সে অনেক জায়গায় খেলা করতে যেতে পারছে, তাদের সঙ্গে মিশতে পারছে, এরকমটা কিন্তু নয়। তার জীবনটা বেশিরভাগটা একটা রুটিনের মধ্যে, এবং সে স্কুলে যায়, স্কুল থেকে আসে, কিন্তু স্কুলের বন্ধুরা যে বাড়িতে
অন্যভাবে তারা অনেকজন আসে, বিকেল বেলায় খেলতে বেরোয়, বন্ধুদের সঙ্গে কথা বলে, পাড়ায় খেলতে বেরোয়, বন্ধুদের সঙ্গে কথা বলে, এরকমটা নয়। বাবা মাই তার সঙ্গে কথা বলেন, এবং বাবা মারা ইউজুয়ালি কি কথা বলেন? আজকে স্কুলে কি পড়িয়েছে, তোমার হোমওয়ার্ক কি, কতটা করতে পেরেছো, কি টেস্ট ছিল, কোন টেস্টে কত পেয়েছো, কেন কত নম্বর পাওনি, আমি বলেছিলাম ভালো করে পড়তে, তুমি কেন পড়োনি। তো এইটা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বিল্ড আপ হয় একটা বাচ্চার মধ্যে। তার কাছেও কিন্তু মনে হয়, বোধ হয় পড়াশোনাটাই আমার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস। পড়াশোনা শুধু নয়, মার্কস পাওয়া, ভালো রেজাল্ট করাটা হচ্ছে আমার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ আমার যদি এই ইউনিট টেস্টে 1 নম্বর কম পাই আগের ইউনিট টেস্ট থেকে, তাহলে জগৎ সংসার একদম অন্ধকার হয়ে গেল। কেননা বাড়িতেই অনেক সময় সেই রকম একটা সিচুয়েশন তৈরি করা হয় যে আগের টেস্টে তুমি 7 পেয়েছিলে 10-এ, এবার কেন তুমি 6.5 পেলে, ঠিক। কেন তুমি 8 পেলে না। তো এবং শুধু তাই নয়, যদি আমি বরাবর খুব ভালো রেজাল্ট করে আসি, সেই বাচ্চাটিরও কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি হয়, আমি পরেরটাই ভালো পারবো তো, অর্থাৎ আমি যে ভালো করছি, আমার যে একটা নিজের কনফিডেন্স তৈরি হবে, সেটাও কিন্তু অনেক সময় তৈরি হয় না। কেননা আমি পরের টেস্টে কতটা পাবো, এইটাই আমার ফোকাসটা এত বেশি যে আমি আমার কি কি গুণ আছে, আমার কি কি স্ট্রেংথ আছে, সেই দিকে তাকাবার সময় বা সেই শিক্ষাটাও আমি পাচ্ছি না কোথাও। ঠিক। এই জায়গাটাই কিন্তু মানে আমাদের দেখা দরকার এটা। যারা এখন কিন্তু অনেকেই আগ্রহ দেখাচ্ছে কাউন্সিলর হিসেবে, একটা পেশা বা প্রফেশন হিসেবে যদি শুরু করতে চায়, কিরকম ভাবে শুরু করবে, তার পড়াশোনা কোথায় প্র্যাকটিস করবে, কি ধরনের কর্মসংস্থানের সুযোগ আছে, যদি এই ব্যাপারটাতে বলেন একটু। উম, আজকে মানে আজকের দিন পর্যন্ত আমাদের দেশে যেটা আছে, আমাদের কাউন্সেলিং এর কোনো রেগুলেটিং বডি সেইভাবে নেই। নেই। সুতরাং আমাদের দেশে এটা অপেক্ষাকৃত অনেকটা সহজ আমি কাউন্সেলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জায়গাটা। তার কারণ আমি অনেকভাবে আমি এটা করতে পারি, আমি 1-2 করে বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে আমি যদি সাইকোলজি নিয়েই পড়াশোনা করে থাকি, আমি যদি গ্রাজুয়েশনে সাইকোলজি থাকে, আমার পোস্ট গ্রাজুয়েশনের সাইকোলজি থাকে, এবং তার সঙ্গে যেটা দরকার, আমার একটা কাউন্সেলিং এর ট্রেনিং কোর্স আমি করেছি অন্তত পক্ষে 6 মাসে, এইটা। কিন্তু যদি আমার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে সাইকোলজি নাও থাকে, তাহলেও আমি যদি অ্যালায়েড কোনো জায়গা থেকে আসি, আমি হয়তো গ্রাজুয়েশন করেছি সোশিওলজিতে বা হিউম্যান রিসোর্সে বা এডুকেশনে, এইরকম জায়গা থেকে, তারপরে আমি কাউন্সেলিং এর একটি 1 বছরের পিজি ডিপ্লোমা অথবা 1 বছরের পিজি সার্টিফিকেট কোর্স করলাম কাউন্সেলিং এ, যে সে আমি কাউন্সেলর হিসেবে পরিচিত হতে পারবো। কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয় আছে যে আমি যেখানে এই সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর ট্রেনিংটা নিতে যাব, মানে আমি যে কাউন্সেলর হব, আমি কাউন্সেলর হিসেবে যে ট্রেনিংটা নিতে যাব, পিজি ডিপ্লোমা কোর্সই হোক বা সার্টিফিকেট কোর্সই হোক, তারা যেন প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ট্রেনিং দেন, একদম। শুধু থিওরিটিক্যাল নয়। তার কারণ আমি যদি সাইকোলজি নিয়েও পড়াশোনা করে থাকি, আমি মানুষের মন সম্পর্কে অনেকটা তথ্য জানতে পারছি। অর্থাৎ আমি যদি চাই আমি গান নিয়ে পড়াশোনা করব আর আমি গান করব স্টেজে, এই দুটোর যে তফাৎ, সাইকোলজি নিয়ে শুধু পড়াশোনা করলাম আর কাউন্সেলিং করতে গেলাম, এই দুটোর ততটাই তফাৎ। আমাকে নিজেকে কাউন্সেলিং হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে, তবে আমি সেটা শিখবো। যেমন ডাক্তাররা এমবিবিএস এর পর তাদের ইন্টার্ন হতে হয়, তারা ডাক্তারিটা শেখেন, তারপরে তারা ডাক্তার হিসেবে চেম্বারে বসেন। কাউন্সিলিং এর ক্ষেত্রেও কিন্তু এইটা খুব দরকার। কিন্তু আপনি যে জায়গাটা জিজ্ঞেস করেন, আমি কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে আমি যদি একটা ভালো জায়গায় পিজি ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করতে পারি কাউন্সিলিং এ, তাহলে আমি কাউন্সিলর হিসেবে আমি পরিচিত হতে পারবো, আমার নিজের চেম্বার খুলতে পারবো, আমি মানুষের
এই দিকটা দেখতে পারবো। কিন্তু একটা জায়গা আমায় খেয়াল রাখতে হবে সেখানে, যেগুলো মেন্টাল ইলনেস, অর্থাৎ কারুর ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়েছে, ঠিকই। কারুর স্কিজোফ্রেনিয়ায় কেউ আক্রান্ত হয়েছেন, সেই যে জায়গাগুলো, সেইগুলো কিন্তু আমি এই রকম জায়গা থেকে আমি দেখতে পারবো না। সেগুলোর জন্য একটা স্পেশালাইজড ট্রেনিং লাগে, একদমই। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। একদমই ঠিক বলেছেন যে এই ভাগটাও আমাদেরকে বুঝে নিতে হবে যে ক্লিনিক্যাল ইন্টারভেনশন দরকার আর কাউন্সেলিং কোন জায়গাতে। একটা প্রশ্ন যেটা আপনি আরেকটু যদি এক্সপ্লেন করেন, যেমন আমাদের অ্যাংজাইটির মানে একটা লেভেল পর্যন্ত আমাদের খুবই স্বাস্থ্যকর যে পরীক্ষায় পারফর্ম করতে হবে, নাহলে আমরা হাওয়াই গা ভাসিয়ে দিলে সেটা হয় না। কিন্তু অ্যাংজাইটির একটা লেভেল যেটা ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, অতিরিক্ত স্ট্রেস, এইগুলো এই ভাগটা আমাদেরকে কিন্তু মনে হয় করতে হবে, না হলে আমরা করতে পারবো না। আরেকটা আমার আপনাকে শেষ প্রশ্ন আর পরের বক্তার কাছে যাবার আগে যে কি ধরনের গুণ থাকলে আমি নিজেকে একজন কাউন্সিলর হিসেবে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, এই ব্যাপারে যদি একটু বলেন যে কোন বেসিক ফিচার আমাদেরকে থাকতেই হবে? স্যারও বলেছেন, কিন্তু আপনি একজন প্র্যাকটিশনারের পার্সপেক্টিভ থেকে যদি একটু বলেন। আচ্ছা, আমি আপনার শেষের প্রশ্নটায় আগে আসছি। কাউন্সিলর হতে গেলে প্রথমত এবং দ্বিতীয়ত এবং তৃতীয়ত এবং শেষ পর্যন্ত যে গুণটা আমার থাকতেই হবে, সেটা হচ্ছে খুব মন দিয়ে কথা শোনা এবং সেটা বোঝার চেষ্টা করা, অর্থাৎ অ্যাক্টিভ লিসনিং এবং এমপ্যাথি। এই দুটো জায়গা কিন্তু আমার থাকতেই হবে, এবং এইগুলো যে আমাদের খুব সহজাত তা কিন্তু নয়। এইগুলো আমাকে ট্রেনিং নিয়ে শিখতে হবে। এটা আমার নিজে নিজে চলে আসবে। এরকম অনেকে, আমাদের যেমন কথা বলার ক্ষেত্রে কেউ ভালো কথা বলতে পারেন, কেউ অত ভালো কথা বলতে পারেন না, কিন্তু যিনি কমিউনিকেশনে ট্রেনিং নিয়েছেন তিনি অনেকটা ভালো কথা বলতে পারেন। তেমনি আমার হয়তো শোনার অভ্যাস আছে, কিন্তু আমার হিয়ারিং অ্যান্ড লিসনিং এই দুটোর তফাৎ বোঝার হয়তো ক্ষমতা নেই। আমরা শুনি অনেক সময় বাচ্চারা বলে, আমি হয়তো খবরের কাগজ পড়ছি বা বই পড়ছি, আমার বাচ্চা বললো যে মা শুনছো আমি বলছি, আমাদের ক্লাসে আজকে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি, বলো বলো আমি শুনছি। দ্যাট ইজ নট লিসনিং। লিসনিং মানে আমি তার কথাটা মন দিয়ে শুনছি, তা সে কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করছি। যেখানে আমি পারছি না, আমি সেখানে তাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, আচ্ছা তুমি কি এইটাই বলতে চাইছিলে। এটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং এবং এমপ্যাথি, অর্থাৎ তার জায়গাটা ঠিক মতন বোঝা উইদাউট জাজিং দ্য পার্সন। সেই মানুষটা ভুল করেছে না ঠিক করেছে, এই জায়গাটায় আমি যাবই না। আমি তো জাজ নই, আমি কোর্টের বিচারপতি নই যে আমি রায় দেব তুমি কিন্তু এটা ঠিক করনি বা ভুল করেছো। আমি তার কথাটা মন দিয়ে শুনবো এবং তার যে কষ্টটা আছে, যে সমস্যাটা আছে, সেইটা যাতে সে নিজেই রিজলভ করতে পারে, নিজেই সেটা হ্যান্ডেল করতে পারে, সেইটা কি করে করা যায়, এটা আমরা দুজনা মিলে সেই জায়গাটা করব। সুতরাং এমপ্যাথি, অ্যাক্টিভ লিসনিং এবং নন জাজমেন্টাল একটা অ্যাটিটিউড, এইগুলো কাউন্সিলরের অবশ্য প্রয়োজনীয় তিনটে গুণ, কোয়ালিটি থাকা দরকার। আর শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি নিজে প্র্যাকটিশনার, প্র্যাকটিস করছেন, যে এইটাকে পেশা হিসেবে নিলে কি ধরনের অপরচুনিটিস আছে, এইটা ডিমান্ড কতটা আছে, এই ব্যাপারে যদি একটু বলেন। ইদানিং সময়ে তো মানে পার্টিকুলারলি পোস্ট কোভিড, এটার ডিমান্ড ভীষণ বেড়ে গেছে এবং প্রত্যেকটা স্কুলে এখন অন্তত বোর্ড, যেগুলো বোর্ডের স্কুল, তাদের বলেছে যে প্রত্যেকটা স্কুলে একজন কাউন্সিলর থাকা দরকার। সুতরাং আমি যদি কাউন্সিলিংটা প্রফেশন হিসেবে নিই, আমি স্কুলে কাজ করতে পারি অ্যাজ কাউন্সিলার্স, আমি বিভিন্ন এনজিও সেখানে কাজ করতে পারি, আমার বিভিন্ন যে সরকারি হোম আছে বা বেসরকারি হোম আছে সেইগুলোই কাজ করতে পারি, ওল্ড এজ হোম যেগুলো এখন মানে ভীষণ ভাবে চারিদিকে তৈরি হচ্ছে, সেখানে কাউন্সিলর দরকার, কারেকশনাল ফ্যাসিলিটিস অর্থাৎ জেলে আমাদের কাউন্সিলর দরকার, কলেজে কাউন্সিলর দরকার, ইউনিভার্সিটিতে কাউন্সিলর দরকার, এবং
অনেক অফিস কিন্তু, কর্পোরেট অফিস কিন্তু আজকাল কাউন্সিলরের, একজন কাউন্সিলর তাদের লিস্টেড থাকেন, যেখানে তারা তাদের এমপ্লয়ীদের অনেক সময় রেফার করেন এটা যেতে। কিন্তু এটা বলা সত্ত্বেও আমি এটা বলবো যে আমাদের দেশে কিন্তু কাউন্সেলিং এ, কেরিয়ার হিসেবে কাউন্সেলিং কে নিতে গেলে সাইকোলজি, বেশিরভাগ সময় এমপ্লয়াররা সাইকোলজিতে আইদার মাস্টার্স অর গ্রাজুয়েশন একটা ডিগ্রি খোঁজেন তারা। শুধুমাত্র পিজি ডিপ্লোমা করলাম আমি 1 বছর বা 1.5 বছরের একটা কোর্স, সেটাই অনেক সময় তারা সেটা অতিরিক্ত কিছু চান। কিন্তু ডিমান্ড যদি আপনি বলেন, এটার ডিমান্ড বেড়ে গেছে এবং ভবিষ্যতে আরো অনেক গুণ বেশি বাড়বে। একদমই। শুধুমাত্র স্কুল, কলেজ এবং এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু কর্পোরেটেও প্রচন্ডভাবে কাউন্সিলরের দরকার পড়ছে, কেননা তারা যে পরিমাণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই জন্য বড় বড় সমস্ত কোম্পানি তাদের নিজস্ব কাউন্সিলর রাখছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও, কর্পোরেট সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি এর একটা প্রয়োজনীয়তা ভীষণভাবে প্রয়োজনীয়তা বেড়েছে। অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান সময় দিলেন, 15 মিনিটের মধ্যে অনেকগুলো বিষয় আপনি তুলে ধরলেন। আশা করছি আমাদের ছাত্রছাত্রী যারা শুনছে তারা কাউন্সিলিং কে একটা পেশা হিসেবে নেবার ক্ষেত্রে আপনার মতামত খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এরপরে আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের সঙ্গে আছেন সঞ্জীব কুন্ডু, সাইকোলজিক্যাল কাউন্সিলর অ্যান্ড ওয়েলবিং কনসালটেন্ট, ফ্যাকাল্টি, স্কুল অফ কাউন্সিলিং, NCEB, স্টেট কনসালটেন্ট, চাইল্ড প্রোটেকশন, ইউনিসেফ। দীর্ঘদিন ধরে এই কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত আছেন এবং কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কিরকম ভাবে, কোথায় কি কোর্স পড়া যায় এই ব্যাপারে অত্যন্ত দক্ষ মানুষ, দীর্ঘদিন প্র্যাকটিসও করেছেন। তো আমি সঞ্জীব কুন্ডুকে অনুরোধ করব তার কথা শুরু করতে। তার আগে আমি আরেকবার কৃতজ্ঞতা জানাই WBMDFCর পক্ষে। ব্যস্ততা এবং ট্রাভেল থাকে তা সত্ত্বেও আজকে আপনি জয়েন করেছেন আমাদের মধ্যে। আশা করছি আপনার বক্তব্যে আমরা অনেক কিছু পাবো এবং যারা কাউন্সিলিং কে একটা প্রফেশনাল হিসেবে বেছে নিতে চাইছে তারা উপকৃত হবে। আপনার কাছে যাবার আগে যারা জুমে আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি প্রশ্ন করতে চান হাত তুলুন, এবং আমরা আমাদের অ্যাডমিনকে বলছি যে ফেসবুক বা ইউটিউব বা আমাদের হেল্পলাইন নাম্বারে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমাকে জানান। আমরা আগের বক্তা বা সঞ্জীবের কাছ থেকেও জেনে নেব। সঞ্জীব কুন্ডু, আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য শুরু করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, এবং আমি একটা বড় ধন্যবাদ দেব যে এই ধরনের যে অনুষ্ঠান করা হচ্ছে, এবং আমরা জানি যে এর প্রয়োজনীয়তা কতটা। আমরা অনেক সময় বিভিন্ন যে প্রফেশনের কথা ভাবি, কিন্তু তার সম্পর্কে আমাদের প্রপার নলেজ এবং কোথায় কিভাবে করতে হয়, কোথায় তার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হয়, এইটা না জানার ফলে আমরা অনেক সময় এই ধরনের প্রফেশনে আসতে চাই না বা পারি না আর কি। তো সেই জন্য ধন্যবাদ, এবং যারা অলরেডি এখানে যোগ দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো। যদিও আমি অনেকটা দেরি করে ঢুকেছি, তার ফলে আগের বক্তারা যা বলেছেন হয়তো অনেকটা আমার শোনা হয়নি, তাই রিপিটেশন হতে পারে। প্লিজ আমাকে সেটা জানাবেন, আমি তাহলে সেগুলোকে স্কিপ করবো। আগেই সুজাতাদির কথা শুনছিলাম, উনি অনেকগুলো জায়গা কভার করেছেন, অনেকগুলো জায়গা বলেছেন। তো আমি সেগুলোকে আর রিপিট না করে যে জায়গায় যাব, প্রথম কথা হচ্ছে অবশ্যই এই প্রফেশন আমাদের দেশে মানে সেই অর্থে নতুন, এবং নতুন দুরকম ভাবে। এক হচ্ছে যে এটার খুব বেশি যে স্কোপ মানে জায়গা আছে যেখানে পড়া যায় এখনো পর্যন্ত, যেমন আমরা বিভিন্ন কলেজ স্কুলে বাকি কোর্সগুলো যেভাবে দেখি সেই রকম ভাবে এখনো গড়ে ওঠেনি। তার দুটো কারণ। একটা হচ্ছে যে এটা যারা পড়াবেন বা যেভাবে শেখানো হবে তার যে পরিকাঠামো, তার যে একটা পরিবেশ, সেইটা অনেক জায়গায় নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিমান্ড সাইডে যদি দেখি, আমরা এখনো পর্যন্ত যখনই আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর কথা বলি তখন আমরা সবসময় চলে যাই যে একটা অসুখের কথা, মানে ডিসঅর্ডারের পর্যায়ে। কিন্তু এর বাইরেও একটা বৃহত্তর যে জায়গা আছে যেখানে আমাদের এই কাউন্সিলিং কিন্তু আমাদেরকে ভীষণভাবে হেল্প করে। সেই জায়গাটা মানুষের মধ্যে যত সচেতনতা গড়ে উঠবে তত বেশি কিন্তু এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর উপরে মানুষের তাদের ডিমান্ডটা এবং সেই যে আমি বলছি পরিবেশের জায়গাটা সেটা তৈরি হবে। এবারে আসি একদম স্পেসিফিক, যদি আসি পড়ার শোনা করার জন্য যে জায়গাটা, আমি বলবো যে যদি আমরা অফলাইন দেখি, কলকাতাতে যারা আছেন, কলকাতাতে অনেকগুলো জায়গাতে সুযোগ আছে। একটু আগেই ডক্টর সুজাতা রায়চৌধুরী উনি যে স্কুলের সঙ্গে যুক্ত আছেন, আমিও সেখানে যুক্ত আছি। আমরা
বলছি এনসিবি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, সেখানে কাউন্সিলিং, পিজি ডিপ্লোমা কাউন্সিলিং করা হয়। এছাড়া আপনারা যাদবপুর ইউনিভার্সিটির কথা জানেন, যাদবপুর ইউনিভার্সিটি সঞ্জীব, আপনি সেখান একটু থেকে এগুলো ডিউরেশন এবং আনুমানিক কখন ভর্তি হতে, কেন এই প্রশ্নগুলোই আসতে শুরু করেছে, আপনি যদি বলতে রাইট। থাকেন যে কখন ভর্তি হয়, আনুমানিক কোর্স ফি, কতদিনের কোর্স, এইগুলো নিয়ে যদি একটু বলেন। বেশ, এগুলোর বেশিরভাগই যেগুলো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের কথা যেগুলো আছে, সেগুলো মোটামুটি আপনারা ধরে রাখুন 1 থেকে 1.5 বছর, মানে প্রায় 12 মাস থেকে 18 মাসের মতন এগুলো কোর্সগুলো হয়। এই কোর্সের এবং আপনারা বেশিরভাগই এই ডিসেম্বরে, এই সময়টাতে, মানে ডিসেম্বর জানুয়ারি, অনেকে একটু পরে হয় আর কি, মার্চ এপ্রিলও এই ধরনের ফর্মগুলো তারা বের করে। টেস্ট কিছু কিছু জায়গায় একটা প্রপার টেস্টের মাধ্যমে অ্যাডমিশন হয়, কিছু জায়গায় তারা মার্কস দেখে, আপনার যে আগের একাডেমিক যে মার্কস আছে সেই জায়গাগুলো দেখে তারা অ্যাডমিশন নেন। এখানে সাইকোলজি থাকলে একটা সুবিধা, মানে আপনার গ্রাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে সাইকোলজি থাকলে সুবিধা, কিন্তু অনেক জায়গাতেই এটা কিন্তু কম্পালসারি নয়। একটা সার্টেন পার্সেন্টেজ অফ মার্কসের প্রয়োজন হয়, যে কোনো স্ট্রিম থেকে আপনি সেখানে যোগ দিতে পারেন। সার্টিফিকেট কোর্স 12-এর পরে করা যায়, কিন্তু পিজি ডিপ্লোমা স্বাভাবিকভাবে আপনার গ্রাজুয়েশন দরকার হয়। বেশিরভাগ কোর্সগুলোতেই গ্রাজুয়েশন আছে দরকার হয়। এবং কোর্স ফি, আচ্ছা তারও আগে বলি, এই কোর্সগুলো দুরকম ভাবে হয়। অনেকে যেগুলো কোর্স করান রেগুলার ইন দ্য সেন্স ডে টাইমে করান, আবার অনেকে যেহেতু অন্যান্য প্রফেশন সঙ্গে যুক্ত থাকার ফলে, মানে ছাত্রছাত্রীরা অন্য পড়াশোনা করার সঙ্গে সঙ্গে পাশাপাশি এই কোর্সগুলো করতে পারেন, তো ওই জন্য ইভিনিং কোর্স বা উইকেন্ড কোর্স এগুলো করানো হয়। তো সেই সুবিধাটাও থাকে। কোর্স ফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, তবে মোটামুটি আমি যেটা যেটা কলকাতার যে কোর্সগুলোর বেশিরভাগটাই ধরুন এখানে 15-20 হাজার থেকে শুরু করে, মানে মোটামুটি 15-20 হাজার থেকে শুরু করে প্রায় 30-40 হাজার পর্যন্ত কোর্স ফিস গুলো থাকে। এবার এই কোর্স ফিস অনেক সময় অনেক ইনস্টিটিউট বিভিন্ন ভাবে নেন, তারা সেমিস্টার বেসিসে নেন, কেউ মানে একবারে অনেক সময় দিতে হয় না, মানে ভেঙে ভেঙেও দেওয়া যায়। আপনারা সেই সুবিধাগুলো বিভিন্ন যে ইনস্টিটিউট অফার করছেন সেই ইনস্টিটিউটের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করেন, এবং অনেক সময় তারা সেখানে বিভিন্ন আমাদের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যেতে পারে, কোন কোন জায়গায় স্কলারশিপেরও সুবিধা আছে। এখানে অন্তরা তারা কোর্স অফার করে, কেয়ারিং মাইন্ডস বলে একটি অর্গানাইজেশন আছে, তারাও কোর্সগুলি অফার করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠ একটি আছে, তো তারাও এই ধরনের কোর্স অফার করেন। এছাড়া অনলাইনও কোর্স আপনারা করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে অনলাইনের থেকে অফলাইন কোর্সটা করা এই কারণে জরুরি। একটু আগেই যেটা ডক্টর চৌধুরী বলছিলেন, যে প্র্যাকটিস দরকার, কারণ আমরা কাউন্সিলিং, দেখুন একটা এই ধরনের কোর্স না, আপনি যদি শুধু থিওরি করেন তাতে খুব একটা লাভ হবে না, কারণ এগুলো একটা স্কিলস এবং অ্যাটিটিউড, এগুলোকে আপনার প্র্যাকটিস যতক্ষণ না করছেন, প্র্যাকটিক্যাল আপনার এক্সপিরিয়েন্স যতক্ষণ না হচ্ছে, থিওরি দিয়ে এটা কাজ হবে না। কারণ আমরা এটা হিউম্যান মাইন্ড নিয়ে কাজ করি, এটা কোনো যন্ত্র বা কম্পিউটার শিখলেন একটা অনলাইনে তারপরে কম্পিউটারের সঙ্গে করলেন, এরকম ভাবে এটা পসিবল হবে না। কারণ হিউম্যান মাইন্ড আমরা জানি, প্রত্যেক মানুষেরই হয়তো শুনতে একই ধরনের অসুবিধা হলেও কিন্তু তাদের অসুবিধার ধরন, তার ব্যাকগ্রাউন্ড, তার কারণ বিভিন্ন হতে পারে। অতএব সেগুলোর জন্য আপনার অভিজ্ঞতা ছাড়া যে কোনো আমরা জানি যে কোনো কোর্সের, যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই, কিন্তু বিশেষ করে এই প্রফেশন যেহেতু পুরোটাই আপনার মানে আপনার স্কিলস নির্ভর, এবং এখানে কোনো যন্ত্রপাতির সাহায্য আপনি খুব একটা পাবেন না, সেহেতু প্র্যাকটিসটা খুব দরকার। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব, যারা এই কোর্স নিয়ে এগিয়ে যেতে চান, যারা অ্যাজ এ প্রফেশন এটাকে নিতে চান, তারা অফলাইন কোর্সগুলোকে অফার করুন, যেখানে ইন্টার্নশিপ অনেক জায়গায় দেওয়া হয়, অনেক জায়গায় প্র্যাকটিস ক্লাসেস, স্কিল প্র্যাকটিস ক্লাসেস বিশেষ করে দেওয়া হয়, সেই ধরনের কোর্সগুলোকেই অপ্ট করতে বলবো। এই জায়গাগুলোতে আমার মনে হয় যদি আরো আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমি উত্তর দিতে পারি। আরেকটা জিনিস আমি জাস্ট আপনাদের বলে তারপরে আমি প্রশ্নগুলোতে এবং সাবির বাবুর কাছ থেকে আমি প্রশ্নগুলো নেব, সেটা হচ্ছে যে এই প্রফেশন আপনারা হয়তো যারা রুরাল এরিয়াতেও আছেন সেখানেও কিন্তু আমরা সেই অর্থে এখনো যেমন প্রাইভেট প্র্যাকটিস তেমন ভাবে না প্রচার হলেও, কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এটার প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রেও প্রথমে হয়তো একদম আপনাকে এটা ভীষণভাবে আর্নিং না দিলেও ধীরে ধীরে কিন্তু এটার একটা স্কোপ বাড়ছে। অতএব আপনারা সেই কথাও ভাবতে পারেন যে প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট যারা আমরা বলি চেম্বার করে 4 দেওয়ালের মধ্যেও সেটা করা যেতে পারে। এছাড়া তো একটু আগে যে কথাগুলো হলো, এই ধরনের তো সুবিধাগুলো এনজিও এবং বিভিন্ন সেক্টরে এটার একটা বড় স্কোপ আছে।
জাস্ট এই প্রসঙ্গে আমরা কোর্স সম্পর্কে আপনি খুবই বিস্তারিত বললেন কি ধরনের কোর্স, এবং অফকোর্স আমাদেরকে অফলাইন অনেকটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে, কেননা এটা হিউম্যান মাইন্ডস এর সাথে যোগাযোগ তৈরি করা। এইটা তো আমাদের আগের বক্তারাও বলেছেন। আরেকটি প্রশ্ন, আপনি এই প্লেসমেন্টের ব্যাপারে একটা গ্রোয়িং ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি ক্রমশ, কিন্তু সরকারি ক্ষেত্রে এবং কিছু বিশেষ স্পেশালাইজড ক্ষেত্রে কিন্তু প্রভূত ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করেন, নানান সরকারি হোমে কিন্তু কাউন্সিলরের একটা দরকার হচ্ছে। তো এইরকম কি কি ক্ষেত্রে, আগেও বলেছেন একজন যে প্রিজনের ক্ষেত্রে, যে কোন কোন ফিল্ড একটু ফর্মালাইজ, আমি যদি নিজে প্র্যাকটিসও না করি কিন্তু ফর্মালাইজ সোশ্যাল সেক্টরে কোন কোন জায়গাতে এই কাউন্সিলরদের ডিমান্ড আছে? আপনি যেহেতু ইউনিসেফের সঙ্গে কাজ করেন, একটা একটা বিস্তারিতভাবে এই ব্যাপারে জানেন, সেইগুলো যদি একটু আমাদের শ্রোতাদের জন্য একটু বলেন। যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো যে সমস্ত ক্ষেত্রেই এটার একটা ডিমান্ড আছে, কিন্তু আমরা স্পেসিফিক যদি আসি, আজকে আমি ধরুন চাইল্ড প্রোটেকশনের উপরে কাজ করি, শিশুদের আমরা যদি বলি, সেখানে আপনারা প্রত্যেকে জানেন যে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক, আমরা যেটা চলতি কথায় বলি অন্বেষা ক্লিনিক, প্রত্যেকটি ব্লক হাসপাতালে একটি করে অন্বেষা ক্লিনিক আছে, যেটা মূলত কিশোর কিশোরীদের পরামর্শের জন্য, কারণ আমরা জানি অ্যাডোলেসেন্ট এজটা একটা খুব ক্রিটিক্যাল এজ, এবং সেইখানে কিন্তু একটা সময় পর্যন্ত, এখন অনেকটা বদলেছে, আদারওয়াইজ অনেক সময় ট্রেন কাউন্সিলর পাওয়া যেত না, এবং সেখানে প্রত্যেকটি অন্বেষা ক্লিনিকে একজন মেল কাউন্সিলর এবং একজন ফিমেল কাউন্সিলরের প্রয়োজন হয়। তো সেই স্কোপটা তো অবশ্যই আছে, তারা অ্যাডোলেসেন্টদের সঙ্গে কাজ করেন। এছাড়া যদি সরকারি জায়গাগুলো আমরা বললাম যে যে কোনো মানে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট যেগুলো আছে শিশু, সেখানে আপনারা অনেক সময় সরকারি এবং বেসরকারি যারা হোমগুলি চালান, বা যারা এই চাইল্ড কেয়ার ইনস্টিটিউট আমরা যেগুলো বলি তারা যেগুলো চালান, তাদের কিন্তু কাউন্সিলরের ভীষণ একটা প্রয়োজন হয়। কারণ একটা হচ্ছে যে এই যারা এই ইনস্টিটিউটে থাকেন তারা বেশিরভাগই কিন্তু একটা কোনো হয় তারা ধরুন কোনো ট্রাফিক সার্ভাইভার, যারা পাচার হয়ে গেছেন তারা ফেরত আসছেন, কিংবা অনাথ, কিংবা কোনো একটা ট্রমার মধ্যে গেছেন, কিংবা আমরা ডিজাস্টার জানি পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের প্রায় এই ডিজাস্টারের মুখোমুখি হতে হয়, তারপর তাদেরকে সেইখানে এসছেন। তো তাদের কিন্তু কাউন্সিলিং এর একটা ভীষণ বড় মানে প্রয়োজন হয়, রেগুলার কাউন্সিলিং, ইটস নট ওয়ান টাইম, রেগুলার একটা কাউন্সিলিং এর প্রয়োজন হয়, সেই স্কোপটা আছে। আমরা আরেকটা যে জায়গা দেখি, মহিলাদের যে হোম বা মহিলাদের যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো আছে, যেখানে তারাও বিভিন্ন মানে ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, তাদের উপরে শারীরিক বা যৌন নির্যাতন হতে পারে, তো তারাও এই ট্রমার মাধ্যমে যান, এবং তারা এই নর্মালাইজ, আমরা নর্মাল মেইন স্ট্রিমিং যখন করার কথা বলি, তো সেখানেও কিন্তু একটা কাউন্সিলিং এর বড় স্কোপ আছে, বড় জায়গা আছে। আর আজকাল আরেকটা জায়গা হচ্ছে যে কোনো স্কুল কলেজের কথায় বলা হচ্ছিল, সেই স্কুল কলেজের ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টসরা যে ধরনের পড়াশোনার চাপ, যে ধরনের জীবনযাত্রা আজকে যে চাপ, সেখানে কিন্তু আমরা দেখছি সুইসাইডাল একটা অনেক বড় জায়গা, এবং সেই সুইসাইডাল তো একদিনে এরকম ভাবে হয় না, তার অ্যাংজাইটি স্ট্রেসের কথা, এবং ডেফিনেটলি আপনি কাউন্সিলিং, সুইসাইডাল হলে আপনি সেটা কাউন্সিলিং এর আপনার কাজ নয় সেটা পুরোটা করার, আপনি অবশ্যই রেফার করবেন, কিন্তু এই যে সিমটম গুলোকে আইডেন্টিফাই করা, সেটা অবশ্যই আপনি করতে পারবেন। অতএব মানে প্রত্যেকটা এজে, আমি যদি বলি একদম 10-12 থেকে, কারণ তার নিচে আমরা কাউন্সিলিং এর কথা বলি না, তার নিচে আমরা বিহেভিয়ারাল থেরাপির কথা বলি, সেটা একটা অন্য জায়গা, কিন্তু 10 থেকে শুরু করে 100 পর্যন্ত আমি যদি বলি, প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে, এবং আপনি যে কোনো আর্থ সামাজিক অবস্থান থেকে আসুন না কেন, প্রত্যেক মানুষেরই কাউন্সিলিং দরকার হয়। কাউন্সিলিং এর একটা আমি যেটা বারবার বলি যে আমাদের একটা এরকম থাকে, যখন অসুবিধায় পড়েন বা যখন কোনো একটা সিচুয়েশন আসেন তখনই কাউন্সিলিং, তাই কিন্তু নয়, কিন্তু কাউন্সিলিং প্রত্যেক মানুষের, আমারও দরকার হতে পারে, আপনারও দরকার হতে পারে, এই কারণে যে আমরা যেমন বলি যে ফিজিক্যাল হেলথ, রাইট? তো ফিজিক্যাল, আপনি ফিট থাকতে গেলে কি হন, অসুখ হলেই তো আপনি তা করেন না, তার আগে এক্সারসাইজ করতে হয়, তার আগে ভালো খাবার খেতে হয়, তেমনি মানসিক স্বাস্থ্যকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তো তার জন্যও কাউন্সিলিং দরকার হয়। ধরুন আপনি সম্পর্কের কোনো একটা অবনতি হচ্ছে কারোর সঙ্গে, আমাদের সেটা কাপল দের মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, এবং যাদের কাছে যাচ্ছে তারা বিভিন্ন সাজেশন বা তারা এমন পথ দেখাচ্ছেন যেটা আপনার কাজে লাগছে না, সেখানে প্রফেশনাল হেল্প বা প্রফেশনাল কাউন্সিলিং, সেটাও কিন্তু প্রত্যেক মানুষকেই হেল্প করতে পারে। তো এরকম প্রচুর স্কোপ আছে কিন্তু। আমার মনে হয় আমাদের আগের সমস্ত বক্তাই একই সুরে কথা বলছে এবং আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
একদিকে আমরা জানতে পারছি যে এর প্রভূত সুযোগ আছে এবং এই বর্তমান পরিস্থিতিতে যেরকম ভাবে মেন্টাল হেলথের ইন্টারভেনশন দরকার এবং খানিকটা স্টিগমা ট্যাবু ভেঙেছে এবং সেই কারণেই এমনকি গ্রামীণ ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর প্রয়োজনীয়তা আছে। নানা রকম সম্পর্ক থেকে শুরু করে স্ট্রেস, অ্যাংজাইটি, প্রফেশনাল লাইফে নানান দিক থেকে এর একটা জগৎ খুলে যাচ্ছে। আপনারা থাকবেন, আমরা আরেকটা রাউন্ড আরেকবার একটু কথা শুনে নেব। কিন্তু তারপর আমরা এই পর্বের আরেকজন বক্তা বন্দিতা দাস, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি, ওয়ার্কিং এট টিস মুম্বাই অ্যান্ড এখন গুয়াহাটি থেকে জয়েন করছেন। বন্দিতা, I'd like to thank you for joining us today. Can you please start your discussion? Yes. Yes. Hello. Good afternoon, good evening, everyone. Am I audible to you? Yes, yeah, clearly. Okay. I hope the entire session I could really, hear from Sir that he has been talking a lot about counseling and the career as a counseling. So regarding my topic, like career counseling as a career, psychological counseling. So counseling is an umbrella term, basically, if we have to talk about it. So under counseling, there's several categories, I would say, as counseling is one of the branch of psychology, like clinical psychology, organizational psychology, and many more. So I'll be talking mostly about how and what kind of psychologist or maybe counseling psychologist, or how one can become the counseling psychologist, or maybe because Sir had already spoken about most of the courses and everything. So I'll be talking to become a counseling psychologist. What are the role of a counseling psychologist, or maybe what are the principles, or maybe Right. what are the types? So I'll just start my topic right now. So first of all, as we all know, this the counseling psychology, there's counseling psychology. When we talk, like, everyone nowadays has been using the term counseling. So counseling and guidance, there are a few differences between these two terms. So I would like to say that counseling is relating, it's a skill in a way, and it's a process in which the counselor in a way empower the diverse population. It can be an individual, it can be a family, it can be a group of people regarding their mental concern, their wellness, at the same time their education, career. So there are many different areas where counselor plays an important role to provide them with counseling. So there are certain principles I would like to talk about. So the principles would be, first, we all know that counseling is a space which can be called as a safe space, where we can express ourselves, and then we can talk about our concerns, our mental health concerns. There are many issues, there are many concerns which we have been dealing with it right in today's society. So from individual's perspective, there are people who has been suffering from anxiety, depression, or maybe other concerns. At the same time, in families, so there are many domestic violences, or there's many concerns which has been seen in terms of families as well, or maybe related regarding the career. So in the career counseling, there could be that someone is not really sure what to do after their 10th, or what to do about after their 12th boards. So regarding this sort of areas also, there's an vital role played by the counseling psychologist. So one of the principle is maintaining non-judgmental attitude. So whenever the client comes to our space where we will provide the counseling, so there should not be any judgmental look of it, that because based on their concern, whatever they will be sharing, there should not be any judgment. So that is what the non-judgmental attitude from the counselor should get provided to the client. And then they don't one of the other principle is that they don't play the role of a judge, or instead they will provide the space as a helper, as an helping hand, who will be there throughout the client's concern. Okay. And then
After that, another principle I would like to talk about that, providing the safe space to express. So the safe space, when we talk about in the counseling setup, when the counselor comes with their concern, and then if the counselor doesn't get that vibe, so when we talk about vibe, as in there's a lot of things like greetings maybe, or maybe that is the one of the very key essential thing when the client enters into our space. So this is where this sort of principles like being neutrality is one of the core principle I would like to say. And then acceptance. So acceptance being the second principle of the counseling, or maybe in the counseling psychology. So in the counseling psychology, client counselor relationship has to be very empathetic. So throughout the sessions, throughout the counseling space, the counselor has to be empathetic towards the client. And then the client should be, regarded as a worthy person and treated with their dignity. Maybe there is a 17-year-old student who has come just because he is, minor. He should not get treated, as a minor, or maybe as a person who has maybe lack of responsibilities. So he is the client during that point, and no matter what background he has come from, he should be treated with his dignity. Okay, and then under principle regarding the acceptance is unconditional positive regard. So this term is very it may sounds very fancy. So this is given by Carl Rogers. So he had talked about unconditional positive regard a lot. So this is very important key in terms of accepting the client. And then flexibility. So this is another important thing, to be flexible enough in the counseling session. So maybe in terms of flexibility, I would say the counselor and the client, the relationship. So the counselor won't be the one who will, take all the decision of the client. So here I would like to use this metaphor so that which might help, everyone to understand what flexibility is. The client will be the one who will be the decision maker of themselves. So here the client will be suppose client and the counselor is driving a car. So the counselor will be sitting next to the driving seat, and the client is going to be the driver. So what will counselor do? Counselor will see the map, and mostly they can guide that which road to take, or maybe which way to go. But the decision ultimately whether the client wants to go there, right or left, that is completely his decision. So that is one of the flexibility, counselor should offer towards the client. And regarding empowerment, so that is another principle that, session should be structured such a way that, they can empower or maybe give a space where the client will explore about their skills, or maybe they will build such skills which will be helpful for them in a way to, in the future days. And then autonomy, we most often we talk about autonomy. So here the autonomy is clients should be treated with the ability they acquire, whatever ability they have. Based on that, they should get, treated in the counseling session. And after the principles, there's another thing I would like to talk about, is a type of counseling. So when we, choose our career as a counselor, so there's a lot of understanding about counseling, or maybe what kind of counseling techniques we can have should be there. So another types of counseling here is client-centered counseling. So client-centered counseling is basically putting yourself into the client's shoes. Okay, because this client-centered counseling is in a way being empathetic towards the client and understanding his or her problem by experiencing their pain and agony. And then another type of counseling could be cognitive behavior counseling, which is also known as cognitive behavior therapy and psychotherapy. So the CBT in a way is a very structured way to, provide counseling. In most of the cases, if someone is working with maybe clients having depression or anxiety, so this technique is very helpful to provide them with the safe space to talk about their concern and maybe identifying the thought, belief, and feelings.
So this thought is very important for the counselor to, grab it during the session. And then another type of counseling is psychodynamic counseling. So the psychodynamic counseling is in a way, so there's many client who has maybe some sort of trauma, or maybe some sort of childhood or maybe family life cycle stages, they have got some sort of issues. So finding out those concerns through the psychodynamic counseling is very important. And apart from that, I would like to talk about the process of counseling. So when we talk about counseling, so this is not single one thing. So it's a process, like I initially said, it's an umbrella term. So under counseling, there's many things, and then this process is also it's a long process. It's a journey in a way. So in one single day, no counselor would be able to treat the client or maybe help the client. So which is why it's important to establish the rapport. So there, in the real picture, there often we could see that client has come for the first session, and after that there's no more visits to the counselor. That can be various reasons behind that. But once you've set the once you establish the rapport with the client, then it's very important that they will also come back and feel safe to talk about their very innermost concern, because it's very difficult to talk about their concerns, traumas, and everything. So counseling psychologist has to be very empathetic and very very elegant towards their client. Right. And providing the safe space, like I have said, and and in a way, greetings or maybe introduction, self-introduction, and encouraging the client to talk about it. And listening, being one of the very active listening, is one of the main counseling skill. And attending skills, and then maybe questioning skills. Always we as a counselor have to provide the open-ended questions. It should not be what or maybe why. It should be how, or maybe maybe talk about, can we talk more about it, that kind of open-ended question. So one counselor, if someone wants to take their career as a counseling psychologist, okay, so the very first thing is the questioning skills, or maybe being empathetic or having active listening throughout, and then paraphrasing whatever the client has said, whether they have understood it from the client's perspective or not. And then those kind of paraphrasing, summarizing, those kind of skills has to be there. Right. And challenging, at the same time, confidentiality, very, 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 very important very is confidentiality. Yes, because maybe I have another peer counselor, maybe other counselor, and I'll be talking each and every minute details of the client, and somehow it gets related, then it's going to be a very difficult situation. So the very first thing, even if we discuss about a case in some conference or something, we have to take the consent from the client. So that is maybe pseudonym or name change kind of thing. Yeah, exactly right. Thank you, Bandita. Very important insight intervention you have given in the last part of this webinar. And I believe যারা শুনলেন তারা কিন্তু আজকে আমরা অনেকগুলো কথার পুনরাবৃত্তি হলো, একই ধরনের কথা হয়তো, কিন্তু এইগুলোই প্রাথমিক কথা। এইগুলোকে আপনারা মাথায় রাখলে কিন্তু আপনারা কাউন্সিলর হিসেবে, সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে কেরিয়ার গড়তে পারেন। আমি প্রত্যেকটা বক্তা আজকে যারা প্রথম থেকে জয়েন করলেন, আবিদ সাহেব, সঞ্জীব এবং ডক্টর রায় চৌধুরী এবং বন্দিতা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনসাইট। আই থিঙ্ক যারা এই এপিসোড পরে দেখবেন ইউটিউব এবং ফেসবুকে, তারা এই কেরিয়ার হিসেবে কাউন্সিলিং কে নিতে তাদের এক প্রচন্ড সাহায্য করবে। কেন এখানে শুধুমাত্র কোথায় পড়া হবে তা নয়, কি কি ধরনের গুণ থাকতে হবে কাউন্সিলিং এ, যেটা বন্দিতা খুব ভালো করে এক্সপ্লেন করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে কেরিয়ার পথ নির্দেশের এই অনলাইন আলোচনায়। আপনি যেমন উপকৃত হচ্ছেন, অন্যদের উৎসাহিত করুন ওয়েবিনারে যোগ দিতে। আগেই বলেছি যে আমাদের এই এপিসোডগুলো ইউটিউবে থাকে, এটাগুলো হাজার হাজার ছেলে পরবর্তীকালে দেখে, শেয়ার করে, এবং অনেকেই গ্রুপে দেখছে আমাদের এই অনুষ্ঠানগুলো। আপনারা কিরকম ভাবে উপকৃত হচ্ছেন, কি বিষয় নিয়ে আলোচনা করতে চান, এইগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন জানাবেন। আমরা সেই রকম ভাবে পরবর্তী অনুষ্ঠানগুলোকে সাজাবো। এর পরের সপ্তাহে আমরা আলোচনা করব কেরিয়ার কাউন্সিলর হিসেবে কেরিয়ার, এই নিয়ে আলোচনা করব। 2 ঘন্টার এই কর্মকাণ্ডের পেছনে অনেকের ভূমিকা থাকে, আমরা কৃতজ্ঞতা জানাই।
WBMDFC চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ গুলাম আলী আনসারী মহাশয়কে, WBMDFC এমডি মাননীয় মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে, জিএ মাননীয় মোহাম্মদ নকি, WBMDFC অন্য সহকর্মীবৃন্দু, এছাড়া আজকে যারা বক্তা হিসেবে ছিলেন তাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। প্রযুক্তিগত সহযোগিতায় ছিলেন সোহেল এবং সায়েন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সঙ্গে ছিলাম সাবির আহমেদ। শুভরাত্রি, ধন্যবাদ। থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।